এই কবরের পাশে বসে উনি হয়তো সে আহ স্মৃতিচরণ করছেন, সেটাও হইতে পারে। জি স্যার। ওকে, এরপর আমরা আগাই। সো যখন এভাবে ভুগতে ভুগতে আমরা যখন একটা পাশে আমাদের স্বজন হারানোর বেদনায় যখন ভুগতে থাকি, ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ দেখা যায় যে এটা থেকে আমরা ওভারকাম করে আসি। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এই প্রিয়জন হারানোর বেদনা কিন্তু অনেকে সইতে পারেন না। সো কিছু কিছু ক্ষেত্রে মানুষ দেখা যায় সেও তার নিজের লাইফকে গুড বাই বলার জন্য অস্থির হয়ে যায়, এবং আলটিমেটলি অনেকে হয়তো সুইসাইডাল অ্যাটেম্পটের মাধ্যমে কিন্তু নিজের জীবনকে শেষ করে দেন, যাতে ওই হারানো মানুষটার কাছে ফিরে যেতে পারে। সো এরকমও ঘটনা ঘটতে পারে এক্সট্রিম কেসে। সো এখানে আমি যদি লেমন স্নিকেটের ভাষায় বলি, যে আমেরিকান নোবেলিস্ট লেমন স্নিকেট, উনি বলছেন যে ইফ ইউ হ্যাভ এভার লস্ট এ লাভড ওয়ান, দেন ইউ নো এক্স্যাক্টলি হাউ ইট ফিলস, অ্যান্ড ইফ ইউ হ্যাভ নট, দেন ইউ ক্যান নট পসিবলি ইমাজিন ইট। আসলে আমরা সমাজের আশেপাশে বা নিজেদের মধ্যে যদি এরকম বিয়োজন মানে বিয়োগ ব্যথা দেখি, তাহলে আমরা হয়তো বাইরে থেকে যতটা দেখি, কিন্তু যে মানুষটা হারিয়েছে তার মধ্যে থেকে কি ঘটছে সেটা কিন্তু পুরোপুরি কিন্তু আমাদের মধ্যে রিয়েলাইজ করা পসিবল না। মানে যে হারিয়েছে তার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু, কারণ এর মধ্যে দেখা যায় অনেকে ওভারকাম করে, অনেকে হয়তো বা এরকম সাডেন সুইসাইডাল অ্যাটেম্প বা ডেথ এগুলো কিন্তু হতে পারে। সো আমরা কথা বলবো লস, গ্রিফ, বেরিমেন্ট এগুলা নিয়ে। প্রথমে চলে আসি যে কোনটার মানে কি বোঝাচ্ছে। সো লস মানে হচ্ছে কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া, কোনো কিছু অথবা কোনো মানুষের থেকে। তার মানে একটা অবজেক্ট হারানো লস হতে পারে, আবার একটা সাবজেক্ট হারানো লস হতে পারে। মানে আমি মোবাইলটা আজকে হারাই গেল, আমার প্রিয় কলমটা হারাই গেল, এটাও লস। আবার বাবাকে হারানো, স্বামী স্ত্রীকে হারানো, সেটাও কিন্তু এক ধরনের লস। সো আমরা মেনলি যেটা সাবজেক্টিভ লস, মানে প্রিয়জন হারানোর বেদনা, সেটা নিয়ে মেনলি কথা বলবো আজকে। গ্রিফটা কি? এই যে লস, এই লস হওয়ার পরে আমাদের যে ইমোশনাল রেসপন্সটা হয়, সেটাই হচ্ছে গ্রিফ। যেমন কোনো জিনিস হারানোর পরে আমরা সেটার জন্য কাঁদতে পারি, কারো উপর রাগারাগি করতে পারি। আবার যখন প্রিয়জনকে হারাই তখন আমাদের বিভিন্নভাবে এক্সপ্রেশন হয়। এক্সপ্রেশন বলবো না, সরি কথাটা ভুল বললাম, আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের ফিলিংস হয়, যেমন খুব একাকিত্ব বোধ করা, ইমোশনালি আপসেট হয়ে যাওয়া, দুঃখ অনুভব করা, হ্যাঁ, বুকে ব্যথা হওয়া, এই ধরনের জিনিসগুলো হচ্ছে আপনার গ্রিফ, ইমোশনাল রেসপন্সটা। বেরিবমেন্টটা কি? এই যে একটা মানুষকে হারানোর ফলে আমরা যে পিরিয়ডটার মধ্যে দিয়ে যাচ্ছি, যে সময়কালটার মধ্যে দিয়ে অতিবাহিত করছি, সেটাই হচ্ছে বেরিবমেন্ট পিরিয়ড, মানে স্টেট অফ লস। আর মর্নিংটা হচ্ছে কি, যদি লাস্টের লাইনটা পড়ি, যে বিহেভিয়ারাল ম্যানিফেস্টেশন অফ গ্রিফ। মানে আমরা একটা মানুষকে হারানোর পরে যে আমাদের বিভিন্নভাবে এক্সপ্রেস হয় আমাদের মনের ব্যথাগুলো, যেমন কেউ হয়তো হাত পা ছুড়ে কান্নাকাটি করছে, কেউ হয়তো শোকে একেবারে পাথর হয়ে গেছে, কেউ হয়তো ঘুমাতে পারছে না, নাওয়া খাওয়া ছুড়ে গেছে, বুকের মধ্যে ব্যথা হচ্ছে, রাতের বেলা এক হতে ঘুমাইতে ভয় লাগে, প্যানিক অ্যাটাক হয়। সে যে এক্সপ্রেশন গুলা, বিহেভিয়ারাল যে এক্সপ্রেশন গুলো, সেগুলো হচ্ছে গ্রিফ। তার মানে কোনো কিছু হারানো হচ্ছে লস, লসের কারণে যে ইমোশনাল রেসপন্স হয় সেটা হচ্ছে গ্রিফ। এই গ্রিফের সাথে, গ্রিফকে এক্সপ্রেস করার জন্য আমাদের যে বাইরের যে বাহ্যিক যে ক্যারেক্টারিস্টিক প্রকাশগুলো, সেগুলো হচ্ছে মর্নিং। এবং এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে বেরিবমেন্ট পিরিয়ড। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার হয়েছে? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার। ওকে। সো এই লস একটা মানুষের জীবনে যে কোনো সময় হতে পারে, এবং এই লসটা কি কি ধরনের লস হতে পারে? যে সেন্স অফ ফিউচার, যে ভবিষ্যৎ নিয়ে আমার যে চিন্তা ভাবনা ছিল সেটার লস। ফাংশনাল লস, যে তার একটা হাত অবশ্য হয়ে গেল, স্ট্রোকের কারণে প্যারালাইসিস হয়ে গেল, ক্যান্সারের কারণে তার ব্রেস্ট কেটে ফেলতে হলো, বা হেড নেক ক্যান্সারের কারণে চেহারা নষ্ট হয়ে যেতে পারে, একটা এরকম রিলেশনশিপে ব্রেকআপ হইতে পারে, নিজের উপর কন্ট্রোল, যে আমি নিজে হাঁটতে পারতাম, খেতে পারতাম, সেই ধরনের লস হতে পারে, ইন্ডিপেন্ডেন্স লস হয়ে আমি অন্যের উপর নির্ভরশীল হয়ে যেতে পারি। একটা মানুষ হিসেবে আমার যে সমাজে যে আমার অবস্থান বা আমার যে ডিগনিটি, সেটাও লস হতে পারে। এই লসের কারণে, যে কোনো ধরনের লসের কারণে কিন্তু একটা গ্রিফ রেসপন্স হয়। এবং আসলে এই ইন্টেন্সিটা ভ্যারি করবে, যে এই লসটা কিরকম হয়েছে, কার লস হয়েছে, কতটা ইম্পর্টেন্ট। একটা কলম হারানোর লস আর একটা আইফোন হারানোর লস কিন্তু এক হবে না। নিজের বাবাকে হারানোর লস আবার হচ্ছে চাস্তো ভাইয়ের, মামতো ভাইয়ের, শ্বশুরকে হারানোর লস, সেটা কিন্তু এক হবে না। এবং এই গ্রিফ রেসপন্সটা কিন্তু ভ্যারি করবে। সো এই গ্রিফ রিয়েকশনটাকে দুই ভাগে বলছে, একটা হচ্ছে আনকমপ্লিকেটেড বলছে, আর এটাকে কমপ্লিকেটেড বলছে। সো আনকমপ্লিটেড গ্রিফ রিঅ্যাকশন যেটা হচ্ছে সাধারণত টাইম লিমিটেড, মানে একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে মোটামুটি ম্যাক্সিমাম মানুষই রিকভার করে যায়। সো এই জন্য মানুষ আহ, আহ, এই সময়টা থেকে রিকভারি করার জন্য বিভিন্ন রিসোর্সের হেল্প নেয়। সেই রিসোর্সটা হইতে পারে আপনার আশেপাশের মানুষ, হইতে পারে ইউটিউবে দেখা কোনো পদ্ধতি,
হতে পারে কোনো অনলাইন সাপোর্ট বা স্পেশালিস্ট কোনো কারো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট হতে পারে। এবং সাধারণত ইনিশিয়ালি আমাদের ডেইলি ফাংশনিং গুলো হ্যাম্পার্ড হলো, কিন্তু কোনো লং টার্ম ইমপ্রুভমেন্ট হয় না। ঠিক এরই উল্টা ভাবে যদি উল্টাটা ঘটে, যেমন আমার যে ইমোশনাল রেসপন্স গুলো হচ্ছে মর্নিং যে প্রসেসটা আছে সেটা যদি ডিলেড হতে থাকে, মানে এটা যদি রিজলভ না হয়, এবং আমি আমার জীবনের সাথে এই লসের সাথে অ্যাডাপ্ট করে কামব্যাক করতে না পারি, কোনো কারণে আমার মধ্যে যদি হার্মফুল বিহেভিয়ার ডেভেলপ করে, লাইক সুসাইডাল থট বা অ্যাটেম্প্ট, এগুলো ডেভেলপ করে, এবং আমি যদি আমার যে প্রত্যেক বা ডেলি ডেলি যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোর মধ্যে যদি আমি ফিরে আসতে না পারি, যে নাওয়া খাওয়া গোসল এগুলা হ্যাম্পার্ড হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কমপ্লিকেটেড গ্রিফ। সাধারণত 6 মাসের বেশি গেলে যদি এই জিনিসগুলো পারসিস্ট করতে থাকে, তখন আমরা সাধারণত এটাকে কমপ্লিকেটেড গ্রিফ বলে থাকি। সো কমপ্লিটেড গ্রিফটা দেখতে পাচ্ছেন যে ওখানে ক্রনিক হতে পারে, ডিলেড হতে পারে, এক্সেকারেট হতে পারে, অনেক সময় মার্কস থাকতে পারে। এর বাইরে আরো দুটো কথা আছে, একটা হচ্ছে অ্যান্টিসিপেটেড গ্রিফ। যেমন একটা মানুষ আমাদেরকে হারিয়ে যাওয়ার আগে, তার আগে থেকে আমাদের পূর্ব থেকে কিন্তু গ্রিফ শুরু হতে পারে। যেমন বললাম যে আমার দাদা 85-90 বছর বয়স বাঁচছেন, সো আস্তে আস্তে যখন উনি আস্তে আস্তে বেড রিডেন হয়ে গেলেন, আস্তে আস্তে অজ্ঞান হয়ে গেলেন, খারাপ হলেন, এবং শেষ সময় গিয়ে হয়তো হসপিটালে ভর্তি হয়ে গেলেন, তা আমরা হয়তো মানসিকভাবে প্রিপেয়ার হয়ে যাই অনেকটা সময়, যে আগে থেকে মানে আমার মধ্যে গ্রিফটা, যে হ্যাঁ হয়তো আমি খুব শীঘ্রই আমার দাদাকে হারাতে চলেছি। সেটা হচ্ছে একটা অ্যান্টিসিপেটরি গ্রিফ। কমপ্লিকেটেড গ্রিফ সেটা অলরেডি আলাপ হয়ে গেছে। আরেকটা বলা হচ্ছে ডিসএনফ্রাঞ্চাইজড গ্রিফ, যার মানে একটা মানুষ কোনো লসের মধ্যে গিয়ে লস এক্সপিরিয়েন্স হচ্ছে, তার মধ্যে গ্রিফ চলতেছে, কিন্তু ওপেনলি উনি এটা প্রকাশ করতে পারেন না, হয়তো তার মনের মধ্যে এই জিনিসটা আহ চেপে রেখে দিয়েছিলেন। সো এটা হচ্ছে ডিসএনফ্রাঞ্চাইজড গ্রিফ। এখন আসেন বলেন দেখি, যে একটা মানুষ যখন মারা যায়, আপনজন মারা গেলে সাধারণত কিভাবে রিয়াক্ট করে? কি হয়? আমরা তো দেখি না আশেপাশে বা ওয়ার্ডে, সমাজে মানুষ হারানো মানে কেউ না কাউকে হারাচ্ছে প্রতিনিয়ত, কি হয়? কাছের মানুষগুলো কিভাবে রিয়াক্ট করে, কিভাবে রিয়াক্ট করে বলে মনে ক্রাইং। হয়? ক্রাইং, কান্নাকাটি করে, তারপর অনেক সময় ডিনায়াল কাজ করে। ডিনায়াল কাজ করে, গুড। আর অনেকে আবার রেসপন্স বন্ধ হয়ে যায়, রেসপন্স করা বন্ধ করে দেয়। শোকে পাথর হয়েছে, মিউট শোকে হয়ে যায় অনেক পাথর সময়, হয়েছে, হ্যাঁ। মিউট হয়ে যায়, রাইট, এরকম হইতে পারে। ঠিক আছে, মানে ধরে নিলাম কতগুলি এগুলো। গ্রিফের সমস্ত 6টা স্টেজ আছে, স্টেজগুলির মধ্যে দিয়ে যায় আর কি, যদি নর্মাল গ্রিফ রেসপন্স হয়। ওকে, ঠিক আছে, আমরা তো ওই রেসপন্স গুলো দেখবো একটু পরে। আচ্ছা, স্যার এই গ্রিফের মেডিকেল মধ্যে দিয়ে গেলে পার্সনদেরকে পিটানো। রাগের ক্ষোভের বহিঃপ্রকাশ, অ্যাঙ্গার, সেগুলো হইতে পারে, এক্স্যাক্টলি তাই। হুম। আচ্ছা, এখন এই যে বহিঃপ্রকাশগুলো আছে, ক্ষোভ, রাগ, দুঃখ, যেগুলো বহিঃপ্রকাশ, এগুলো সাধারণত কতদিন সময় লাগতে পারে একটা মানুষের? একটু আগে বলেছি। less than কত? 6 months. হ্যাঁ, মোটামুটি 3 মাস থেকে 6 মাসের মতো ইউজুয়ালি লাগে আর কি। রাইট। আর আমরা তাদেরকে, এই শোক সন্তপ্ত পরিবার বা মানুষটাকে হেল্প করার জন্য আমরা কি করতে পারি? আমরা স্যার সিম্প্যাথি এবং সাথে এমপ্যাথি। সিম্পেথি আর এমপ্যাথি, সিম্পেথি দেখাবেন, সাথে এমপ্যাথিও দেখাবেন। আচ্ছা, রাফিয়া আছেন নাকি? রাফিয়া, জি স্যার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্প্যাথি এন্ড এমপ্যাথি? সিম্প্যাথি মানে স্যার বাংলা মানে আহ, বাংলায় বলে সিম্প্যাথি মানে সহানুভূতি ভূতি, আর ইমপ্যাথি মানে সহমর্মিতা, মানে আম, মানে হচ্ছে এগুলা বাংলা ইয়ে করাটা খুব টাফ, এগুলা আসলে সিম্প্যাথির আহ, বাংলা বলতে স্যার গেলে আমি বলবো স্যার। মানে হ্যাঁ। স্যার সিম্প্যাথি মানে আমি তাকে সহমর্মিতা জাস্ট সান্ত্বনা দিব। আর এমপ্যাথি যেটা স্যার সেটা হচ্ছে যে দুঃখ হয়েছে তার পজিশনে, যে সেখানে আমি থাকলে কেমন হতো এই ফিলটা মনের মধ্যে ধারণ করে সেইভাবে তার দুঃখটাকে স্যার ওকে, অনুভব করে তাকে সেইভাবে স্যার এলাও করা স্যার। তাহলে কম্প্যাশন কি? জি স্যার। কম্প্যাশন কি, কম্প্যাশন? আরেকজন কে বলবে কম্প্রেশন তাহলে কি? সেটা স্যার জানা নাই স্যার। আচ্ছা, শব্দগুলোর বাংলা আমার নিজেরও প্যাচ লেগে যায়। সিম্প্যাথির বাংলা যদি সহানুভূতি ধরি, এমপ্যাথির বাংলা হচ্ছে কি তা বলবো,
সমর্মিতা না সমব্যথা এরকম, আচ্ছা। মানেগুলো আমি পরে জেনে পরে দেখে আবার বলবো নি। এই সানি, আমাদের কি এমপ্যাথি কম্পাশনের উপর ক্লাস আছে নাকি? এমপ্যাথি কম, মনে হয় না স্যার। এটাতে মনে হয় রাখি নাই মানে, আচ্ছা। আমি সহজ ভাষায় বোঝাই, ধরেন একটা মানুষ ধরেন মারা গেল, আপনি তাকে একটা টেলিফোনে মেসেজ পাঠিয়ে দিলেন, বা আপনি তাকে হয়তো একটা টেক্সট পাঠালেন বা ফোন কল দিয়ে কথা বললেন, সে তার প্রতি দুঃখ প্রকাশ করলো যে, আহা তোমার বাবা আজকে মারা গেছে বা ভাই মারা গেছে, এরকম দুঃখ প্রকাশ করলে সহানুভূতি জানাবেন, দিস ইজ সিম্প্যাথি। এমপ্যাথি হচ্ছে আপনি একই সাথে ওই জায়গাটায় থাকলে আপনি কিরকম অনুভব করতেন আপনার নিজের বাবা বা আপনার ভাই মারা গেলে, আই মিন পুটিং ইউর সেলফ ইন্টু অ্যানাদার শু, সেই জায়গাটাকে অনুভব করা, রিয়েল কষ্টটা অনুভব করা, দ্যাট ইজ এমপ্যাথি। আর একটা কম্প্যাশন যেটা হচ্ছে আপনি তার দুঃখটা ওই জায়গায় ফিল করলেন, ফিল করার পরে আপনি তার পাশে দাঁড়ায়, পাশে থেকে পাশে অবস্থান করে আপনি অ্যাক্টিভলি তাকে এই এই সময়টা থেকে আহ দুর্যোগটা কাটানোর জন্য তাকে সাপোর্ট দিলেন, অ্যাক্টিভলি কিছু করলেন তার জন্য, দ্যাট ইজ কম্প্যাশন। যেমন আমরা কমিউনিটিতে কম্প্যাশনেট কেয়ার মানে অ্যাক্টিভলি কেয়ার দেওয়ার পাশাপাশি এই রোগীগুলোর দুঃখ কষ্ট কিন্তু কমানোর চেষ্টা করি। বুঝা গেছে ডিফারেন্সটা? ক্লিয়ার সবার কাছে? জি স্যার। কম্প্রেশনটা আরেকবার স্যার। সিম্প্যাথিটা হচ্ছে আমি ডাইরেক্ট একটা মেসেজ, একটা ফোন করে বললাম, আহা আহা করে দুঃখ জানালাম, আহা তোমার বাবা মারা গেছে কি কষ্ট করে, এরকম বুঝাইলাম। এমপ্যাথিটা হচ্ছে আমি যদি ও তার জায়গায় নিজেকে যদি চিন্তা করি, লাইক পুটিং ইউর সেলফ ইন্টু অ্যানাদার শু, মানে আমি যদি ওই মানুষটার জায়গায় থাকতাম তাহলে আমার বাবা বা আমার ভাই হারালে তখন কিরকম লাগতো সেই জিনিসটা ফিল করে, দ্যাট ইজ এমপ্যাথি। আর কম্প্যাশনটা কি? আমি এমপ্যাথিক ফিল করলাম, ফিল করার পরে অ্যাক্টিভলি ওই মানুষটাকে হেল্প করলাম। যে হয়তো আমি ওই আমার ওই বন্ধুর বাসায় গিয়ে তার বাসায় 7 দিন থাকলাম, তার গোসল টোসল হেল্প করলাম, বা বাবার আহ সৎকার বা বাবার ধরেন দোয়া দরুদ এগুলো অ্যারেঞ্জ করে এগুলোতে হেল্প করলাম। বন্ধুরা সবসময় তার দুঃখের কথা বলে মন হালকা করলাম, আমি তার পাশে থাকলাম। সো আমি অ্যাক্টিভলি তার পাশে থেকে তার জন্য কিছু করে তার এই কষ্টটা কমানোর চেষ্টা করলাম, দ্যাট ইজ কম্প্যাশন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আশিক তো শুনছে বোধ করে, মুস্তাসিনও জানে, নতুনরা কি বলে? রাফিয়া, মিতুল, আর কি কি নাম আছে ভুলেও তো গেছি সব। জি স্যার, জি ক্লিয়ার। স্যার। আচ্ছা স্যার ঠিক ক্লিয়ার স্যার। আছে, ক্লিয়ার, ঠিক আছে, ওকে। সো এখন আমাদের কয়েকটা জিনিস আমরা হয়তো অনেকের মধ্যে ভুল ধারণা থাকে। সো সেটার জন্য বলছি যে গ্রিফ অনেক সময় হার্ড এবং স্ট্রেসফুল হতে পারে, এবং হওয়াটা স্বাভাবিক, লাইক আপন বাবা বা আপন ভাই মারা গেলে, স্ত্রী স্বামী মারা গেলে গ্রিফটা হার্ড এবং স্ট্রেসফুল হতে পারে, মানে আমরা ওই সময় অনেকটা মেন্টাল স্ট্রেসের মধ্যে যাই। বাট এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা কোনো ইলনেস না, যে এটা কোনো অসুখ না। এই যে কান্নাকাটি করছে, দুঃখ প্রকাশ করছে, চুপ হয়ে যাচ্ছে, দিস ইজ নট এ সাইকিয়াট্রিক ডিজিজ, এটা হচ্ছে একটা ইমোশনাল রেসপন্স গুলো হচ্ছে আমাদের, এবং এটা হচ্ছে ইউজুয়াল, স্বাভাবিক। কারণ একটা মানুষ মারা যাওয়ার পরে আমরা সাধারণত মনের ভেতরে ডিপ স্যাডনেস এবং লোনলিনেস আমরা ফিল করি। আরেকটা যেটা হচ্ছে, যেটা বলা হয় যে এই হারানোর বেদনাটা সময়ের সাথে সাথে কিন্তু এটা হালকা হতে পারে, কিন্তু কখনো হারায় যায় না। ওকে, গেল। আচ্ছা, এখন বলেন দেখি আমরা এক এক করে আসি যে হাউ গ্রিফ ক্যান এফেক্ট আস ফিজিক্যালি, ইমোশনালি, সোশ্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি। নাম্বার ওয়ান, যে গ্রিফ আমাদেরকে, মানে যে মানুষটা হারানোর মধ্যে দিয়ে যাচ্ছে তাকে ফিজিক্যালি কিভাবে এফেক্ট করতে পারে? কিভাবে ফিজিক্যালি এফেক্ট করতে পারে আমাদেরকে গ্রিফ? ঘুম না হওয়া। ঘুম না হওয়া এক। লস আর অফ কি হতে পারে? অ্যাপিটাইট। লস অফ অ্যাপেটাইট। তারপর রেগুলার অ্যাক্টিভিটি হ্যাম্পার হতে পারে। রেগুলার অ্যাক্টিভিটিস, এক্স্যাক্টলি। স্যার যেমন লং রেগুলার লং টার্ম অ্যাক্টিভিটিস, হলে ওয়েট লস স্যার। ওয়েট লস হইতে পারে। রেগুলার অ্যাক্টিভিটিস কি হ্যাম্পার হইতে পারে, এক্সাম্পল দিয়ে বলেন। সেলফ কেয়ার। ভেরি গুড। তারপরে আর যদি কোথাও সে ওয়ার্কিং পার্সন হয় সেখানে না যাওয়া। ওয়েট, ওকে। যেরকম আরো কিছু হইতে পারে ফিজিক্যাল সিমটমস এর মধ্যে, যে বুকের মধ্যে চেপে ধরা, একটা চেস্ট পেইনের মতন হওয়া, বুক ধড়ফড় করা, এরকম হইতে পারে। সবসময় দুর্বল লাগতে পারে, মনের ভিতরে অস্থিরতা কাজ করতে পারে, ঘুম না হওয়ার কথা বলেছেন। আবার উল্টোটাও হইতে পারে, বেশি বেশি ঘুমানো, এটা হইতে পারে। শ্বাসকষ্ট হতে পারে, কান্নাকাটি করা, অনেক সময় যেটা হয় যে বারে বারে মূর্ছা যাওয়া, ফেইন্টিং হয়ে যাওয়া, সেটা হইতে পারে। আবার এখান থেকে যেমন লস অফ অ্যাপেটাইটে হয়, আবার ডিপ্রেশনের কারণে কিন্তু ওভার ইটিংও হইতে পারে। আবার যাদের মধ্যে নেশা করার অভ্যাস আছে, অ্যালকোহল ইউজ বা ড্রাগ স্মোকিং, এগুলোও কিন্তু বেড়ে যেতে পারে।
ইমোশনালি কিভাবে এফেক্ট করতে পারে একটা মানুষকে গ্রিফ? স্যাডনেস, অ্যাঙ্গার, হ্যাঁ, স্যাডনেস, লোনলি, তারপর লোনলিনেস, রাইট, আর অ্যাঙ্গার ইস্যু থাকতে পারে। ওকে, আচ্ছা। মানে সো অনেক এটা বেশি হচ্ছে চুপচাপ হয়ে চুপচাপ হয়ে যেতে, সাইলেন্ট হয়ে যেতে, রাইট। সো যেটা হতে পারে প্রথমে একটা শকের মতন কাজ করে, কারণ নিজের মধ্যে একটা শূন্যতা সৃষ্টি হয়। সে সবকিছুর কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে পারে, নাওয়া খাওয়া বন্ধ করা থেকে শুরু করে বাচ্চার কেয়ার নেওয়া, ঘরে রান্না বান্না করা, সব থেকে উইথড্র করে নিতে পারে নিজেকে। রাগ হইতে পারে, রাগ কার উপর রাগ করবে, এরকম রাগ? নিজের একটা নিজের উপরে গিল্ট স্যার। ফিল। নিজের উপরে রাগ। আর যেমন কাজের লোকের সাথে রাগ করতে পারে, অথবা দেখা যাচ্ছে কাজের লোকের সাথে করে। ছোটদের উপরে রাগ করতে পারে। আবার একটুকে যেন কে এক্সাম্পল দিল, মুস্তাসিন না পার্থ এক্সাম্পল দিল যে ডাক্তার মায়ের খেতে পারে, তাহলে ডাক্তার নার্স এদের উপরও রাগ হইতে পারে, হ্যাঁ, আউটবাস্ট অফ অ্যাঙ্গার হইতে পারে। আবার স্যার যারা কেয়ার গিভার ছিল, এমনও হতে পারে যে হুম। হয়তো ঠিকমতো কেয়ার নেয়নি, এরকম একটা ব্লেম স্বরূপ যেটা আর কি রাগ হতে এক্স্যাক্টলি, পারে। এক্স্যাক্টলি হইতে পারে, নিজের উপর রাগ হইতে পারে, আমি তো আমার বাবার ঠিক মতন যত্ন নিতে পারলাম না, চিকিৎসা করাইতে পারলাম না। ডিনায়াল কাজ করতে পারে যে না, মারা যেতে পারে না, আমার স্ত্রী আমাকে ছেড়ে যেতে পারে না, এরকম ডিনায়াল কাজ করতে পারে। তার মনের মধ্যে স্যাডনেস, ডিপ্রেশন, এগুলা লোনলিনেস বলেছেন, আস্তে আস্তে সবকিছু থেকে নিজেকে আইসোলেট করে নেওয়া, এই জিনিসগুলো হইতে পারে। স্পিরিচুয়ালি কিভাবে এফেক্ট করতে পারে গ্রিফ? স্যার যে এমন হইতে পারে স্যার যে ধার্মিক সে আরো অ্যাক্টিভিটিটা বাড়াই দিতে পারে, আবার এখান হুম। থেকে সরেও আসতে পারে যে না আমি ভেরি গুড, যেহেতু আল্লাহ আমার দিকে তাকালো না, আমি আর কি জন্য করব। ভেরি গুড। আবার আর কি হতে স্যার পারে? এমনও হতে পারে যে একটা মানে ধাক্কা খেয়ে সে একদম সম্পূর্ণ ইসলামিক বা ধর্মীয় ভাবে একদম নিজেকে ওই ওই রাস্তায় নিয়ে গেছে, এমনও হতে পারে স্যার, আত্মশুদ্ধি যেটা। রাইট, হতে পারে। আর কিছু? এটা কেন হলো, বা এখনই কেন হলো, তারপর কিছুদিন হুম। থাকতে পারতো না, এরকম একটা ফিলিং আসতে পারে রাইট, যে কোশ্চেনিং। জীবনের আর মানেটা কি। রাইট, কোশ্চেনিং, ব্লেমিং এগুলো আসতে পারে। সো এই ব্লেমটা হতে পারে নিজের জীবনকে ব্লেম দেওয়া, নিজেকে ব্লেম দেওয়া, অথবা যে মানুষটা মরে গেছে তারও ব্লেম দেওয়া। আচ্ছা, যে মরে গেছে তার আবার ব্লেম দেয় কেমনে? যেহেতু স্যার বলবে যে ছেড়ে ছেড়ে চলে গেছে স্যার। ছেড়ে চলে গেছে, আমারে ফেলা গেলি কেন, হ্যাঁ, ফেলাই এটা গেলে এক। কেন। জি স্যার। আরেকটা, তারপর বলতে পারে যে বলছিলাম এভাবে করতে, এভাবে করা নেই দেখে আজকে এই অবস্থা হয়েছে। এভাবে এভাবেটা কিভাবে, কোন এক্সাম্পল? মানে তাকে হয়তো হয়তো বলছে যে তুমি এই কাজটা করো না, যেমন সিগারেট স্মোকিং করো স্মোকিং। না, হয়তো যেমন স্মোকিং হেলদি করছে। হেলদি লাইফ স্যার, এটা থেকে হেলদি এটা থেকে লাইফ। হয়তো বলতে পারে যে এর জন্য অসুস্থ হয়েছে বেশি। এক্স্যাক্টলি, সিগারেট খেয়ে ক্যান্সার হয়েছে, অথবা অ্যালকোহল খেয়ে লিভার ক্যান্সার বা সিরোসিস হয়েছে, তো সেগুলো যেই মানুষটা মরে গেছে তারও ব্লেম করা হইতে পারে। যেটা আপনারা বলছিলেন যে বেঁচে থেকে আর কি লাভ, এই জীবনের কি লাভ, লাইফের মিনিংটাই নষ্ট হয়ে যেতে পারে। আবার যেটা বলেছিলাম যে ওই যে যে ওয়াইফটা 3 মাসের মাথায় নববিবাহিত দম্পতি হাজবেন্ডকে হারিয়েছে, তার মনে হয়তো হইতে পারে যে আমি গিয়ে তাহলে আমার স্বামীর সাথে পরকালে গিয়ে মিলিত হই। হ্যাঁ, সো নিজেও মরে যেতে চাইতে পারে। আর সবসময় আস্ক করতে পারে যে হোয়াই দিস হ্যাপেন, কেন এরকম হইলো। আর আপনার যেটা বলেছেন যে নামাজ পড়া, বাড়িয়ে দেওয়া, কমিয়ে দেওয়া, আহ, এই ধরনের জিনিসগুলো কিন্তু আসতে পারে, নিজের বিলিফ সিস্টেমেও একটা বড় চেঞ্জ আসতে পারে। সোশ্যালি কিভাবে গ্রিফ এফেক্ট করতে পারে? সোশ্যালি আইসোলেটেড হয়ে আইসোলেটেড হয়ে। হুম। ডিপেন্ডেন্সটা হতে পারে, যেমন হয়তো ফ্যামিলি মেম্বার ডিপেন্ডেন্স হতে পারে। আর্নিং পার্সন ছিল, হ্যাঁ, চলে যাওয়ার পরে তার উপর ডিপেন্ডেন্স ডেভেলপ করতে পারে। রাইট। এমন হতে পারে সে আগে সামাজিক অনেক কর্মকাণ্ডে অনেক অ্যাক্টিভ ছিল, হঠাৎ করে সে হুম। বাসায় মানে একতরফা হয়ে গেল, মানে সে লাইক একদম বাসার বন্দি হয়ে গেল, তার সাথে বের হচ্ছে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। আহ, রাইট, এরকম হয়েছে। রাইট, এক্স্যাক্টলি। সো একটা হচ্ছে সবার থেকে গুটিয়ে নিতে পারে। আপনি বললেন যে পরিবার থেকে, সমাজ থেকে গুটিয়ে নিতে পারেন। আবার উল্টোটা হতে পারে নিজের সব কাজকর্ম ছেড়ে দিয়ে আমি কোনো আগ্রহ পাই না, করি না, এবং আস্তে আস্তে অন্যের উপর টোটালি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, লাইক গোসল না করাই দিলে, না খাওয়াই দিলে, হ্যাঁ, এগুলো না করে দিলে কোনো কাজই নিজে থেকে করে না। সো এভাবে বিভিন্নভাবে কিন্তু গ্রিফ একটা মানুষকে এফেক্ট করতে পারে। সো গ্রিফের একটা সাইকেল আছে যেটা মনে রাখার জন্য আমি যদি বলি, একজন 6 রেসপন্সের কথা বলেছিলেন, আমি জানি না, হয়তো অনেক মডেলই আছে, তবে আমি যেটা দেখাচ্ছি এটাতে 5 রেসপন্সের কথা বলা হয়েছে, এবং এটা খুব বিখ্যাত একটা জিনিস, কুবলার রস গ্রিফ সাইকেল। সো কুবলার রস হচ্ছেন একজন বিখ্যাত সাইকোলজিস্ট এবং প্যালিয়েটিভ কেয়ারও সাথেও তার বিভিন্ন
ক্রিয়েশন অবদান তার আছে। সো এই কুবলার রসের গ্রিফ সাইকেলে বলা হচ্ছে ড্যাবডা, যে একটা মানুষ এই পাঁচটা ফেজের মধ্যে দেয়। ড্যাবডা মানে DABDA। সো প্রথম ডি মানে হচ্ছে ডিনায়াল। সো একটা মানুষ মারা গেলে সবার প্রথমে তার মধ্যে ডিনায়াল কাজ করে, যে উনি মানতে পারেন না যে তার প্রিয় স্বামী বা স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। তারপর যেটা একটা ক্ষোভ তৈরি হয়, অ্যাঙ্গার, সেটা নিজের উপর, আশেপাশের মানুষজনের উপর, সোসাইটির উপর অ্যাঙ্গার কাজ করতে পারে। সো উনি কন্টিনিউয়াস বার্গেইন করতে থাকেন, বার্গেন করতে থাকেন নিজের সাথে, ফ্যামিলির সাথে, সোসাইটির সাথে, নিজের লাইফের সাথে বার্গেনিং করতে থাকেন। একটা সময় উনি এই চরম অবস্থা থেকে ডিপ্রেশনের দিকে চলে যান, এবং এই ডিপ্রেশন থেকে আস্তে আস্তে সময়ের সাথে সাথে উনি এই জিনিসটাকে মেনে নেন। মেনে নিয়ে অ্যাকসেপ্ট করে নিয়ে উনি আবার নিজের জীবনের সাথে খাপ খায় নতুন করে এটা চালার চেষ্টা করেন। সো এই যে পাঁচটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে একটা মানুষ গ্রিফে গেলে, সো এটা হচ্ছে ড্যাপডা সাইকেল অথবা কুবলার রোসের গ্রিফ সাইকেল। আরেকটা যদি সাইকেল দেখায়, যে সাইকোলজিস্ট, বিখ্যাত সাইকোলজিস্ট যে উইলিয়াম ওয়ার্ডেনের ইয়েতে বলছে, গ্রিভিং এর 4টা টাস্কের কথা উনি বলছেন। সো এটা একটা বিখ্যাত জিনিস, আমি বিভিন্ন পেপারে দেখেছি যে আনকমপ্লিকেটেড যদি গ্রিফ হয়, তাহলে এটা হইতে পারে প্রথমে হচ্ছে অ্যাকসেপ্ট করে নেওয়া রিয়েলিটি অফ দ্য লসকে, দেন এই যে পেইন অফ গ্রিফটা যে আছে সেটাকে এক্সপেরিয়েন্স করা, এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করা, যেখানে তার ওই যে যে মানুষটা ছেড়ে গেছে ডিসিজ পার্সন, সে এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করা, এবং এই যে ইমোশনাল এনার্জিটা যে আছে, যে হারানোর পরে যে ইমোশনাল এনার্জি, সেটাকে কাজে লাগিয়ে উনি আরেকটা নতুন করে রিলেশনশিপ তৈরি করা, বা যে আহ আদার রিলেশনশিপ আছে, লাইক আমার পরিবারে আমার বাবা চলে গেলো, আমার মা আছে, ভাই বোন আছে, তাদের মধ্যে এটাকে ইনভেস্ট করে নতুন করে এখানে ইয়ে করা, কাম ব্যাক করা। সেটা হচ্ছে আরেক ধরনের ইয়ে কথা, ফোর টাস্কের কথা এখানে বলা হচ্ছে। সো উল্টাটা হচ্ছে কমপ্লিকেটেড গ্রিফ প্রসেস যদি হয়, সেখানে আবার হচ্ছে যে গ্রিফ রিয়াকশন গুলো আছে, যেটা ইন্টেন্স বা পারসিস্টেন্ট হয়, সেটা অনেক দিন ধরে চলতে পারে, ডিলেড হইতে পারে, যে প্রথম দিকে হয়তো উনি কিছু প্রকাশ করেন না, পাথরের মতন ছিলেন, কিন্তু 6 মাস পরে গিয়ে দেখা যাচ্ছে উনি খুবই কান্নাকাটি বা আউটবাস্ট গুলা বেশি হচ্ছে। এক্সাগারেটেড গ্রিফ হইতে পারে, যে নর্মালি একটা কান্নাকাটি যেটা আছে গেল, কিন্তু হাত পা ছুড়ে কান্নাকাটি করছে সবসময়, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, জিনিসপত্র ভেঙে ফেলছে, মারধর করছে, সেগুলো হইতে পারে। আবার আরেকটা হচ্ছে মাস গ্রিফ, যে আমার গ্রিফটা যেটা আছে এটা আমি সবসময় চেপে রাখছি, প্রকাশ করছি না, হয়তোবা নিজের মনের মধ্যে খুব মানে ইন্টারনালি উনি খুবই আপসেট বা ইন্টারনালি জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছেন, কিন্তু বাহ্যিকভাবে সেখানে প্রকাশ হচ্ছে না বা কারোর সাথে শেয়ার করছেন না, এটাও হইতে পারে। এবং আরেকটা যেটা আছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মিডিয়েটিং সার্কামস্ট্যান্সেস গুলো আছে, যে ওই সময়টায়, বেরিয়েন্টের ওই সময়টা, পিরিয়ডটার মধ্যে তার আর কি কি ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। যেমন হইতে পারে যে ওই সময়টা উনি মানুষের কাছ থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন, তার ফ্যামিলির কাছ থেকে, তার আদার রিলেটিভস এর কাছ থেকে, কেউ তাকে ব্লেম করছে কিনা, তাকে অন্য কিছু ইয়ে করতে হচ্ছে কিনা, তাকে হয়তো অর্থনৈতিক চাপ, দেনাদার, পাওনাদাররা যারা আছে তখন এসে আবার পাওনার জন্য চাপ দিচ্ছে, আহ ফ্যামিলির মধ্যে হয়তো এখনই তার বাপের সম্পত্তি নিয়ে ভাগাভাগি নিয়ে কনফ্লিক্ট তৈরি হয়েছে। সো এই ধরনের বিভিন্ন জিনিসগুলো কিন্তু এগুলো এই গ্রিড প্রসেসটাকে এফেক্ট করতে পারে। সো এই কমপ্লিকেটেড গ্রিড যেটা আছে, এটাকে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি, যেমন কিছু ফিচার যেমন বলা হচ্ছে যে এই যে লসটা গেল, এই লসটার যদি আমি এটা নিয়ে কথা বলতে না পারি, আহ, আমি প্রকাশ করতে না পারি, তারপর কিছু কিছু মাইনর ইভেন্টের কারণে কিন্তু ইন্টেন্স গ্রিফ প্রকাশ পাচ্ছে। যেমন মাইনর ইভেন্ট যেমন হচ্ছে হয়তো কেউ হয়তো কোনো একটা কথা বললো, উনি ওইটাতে তেলে বেগুনে জ্বলে উঠলেন বা খুব রিয়াক্ট করলেন, সেরকম যদি হয়। তারপর যদি ক্লিনিক্যালি ইন্টারভিউ করা হয় মানুষটাকে, তাহলে লসের যে থিমটা বের হয়ে আসে সেটা এক এক রকম হতে পারে এটা। তারপর যে পজিশন গুলো আছে, যে মানুষটা চলে গেছেন তার যে জিনিসপত্র গুলো আছে, মানে তার হয়তো কাপড় চোপড় গুলো সরাতে দিচ্ছেন না, তার ব্যবহৃত জিনিস বা হয়তো যে চেয়ারটাতে উনি বসতেন সেটাকে সরাতে দিচ্ছেন না, এরকম যদি হয়। তার মধ্যে যদি কিছু কিছু ফিজিক্যাল সিমটম প্রকাশ পায়, যেটা হচ্ছে যে মানুষটা চলে গেছে তার মতন সিমটমস, লাইক ওই মানুষটা হয়তো খুব বেশি আহ শ্বাসকষ্ট ছিল, তো সেরকম যদি শ্বাসকষ্টের মতন ফিলিং আমার মধ্যে হয়, বা তার মধ্যে হয়তো খুব পেইন ছিল, তো দেখা যাচ্ছে এখন আমার মধ্যে এরকম পেইন হচ্ছে, এই ধরনের জিনিসগুলো হতে পারে। তারপর রেডিক্যাল লাইফস্টাইল চেঞ্জ, যে মানুষটা আগে খুব বেশি মিশুক ছিল, সবার সাথে হাসি ঠাট্টা করতো, উনি পুরোপুরি নিজেকে আইসোলেট করে নিয়েছে সবার সাথে। আগের থেকে যদি তার মধ্যে কোনো ডিপ্রেসিভ ডিসঅর্ডার থাকে। তারপর কম্পালসিভ ইমিটেশন অফ ডিসিজড, মানে যেই আহ, লোকটা আমাদেরকে ছেড়ে চলে গেছে তার ইমিটেশন করা, মানে তার সবসময় তার মতন করতে থাকা, লাইক উনি আছেন, তাকে অনুভব করে নিয়ে সেই ধরনের রিয়াক্ট করতে থাকা। সেলফ ডিস্ট্রাকটিভ কিছু বিহেভিয়ার, সেগুলো সুসাইডাল থট, সুসাইডাল অ্যাটেম্প্ট, এই জিনিসগুলো হইতে পারে।
তারপর আনঅ্যাকাউন্টেবল স্যাডনেস এট এ সার্টেন টাইম অফ ইয়ার, যে দেখা যাচ্ছে যে বছরে একটা সময় হয়তোবা ওই মৃত্যুর মানে যে আই মিন যে সময়টা উনি মারা গিয়েছিলেন ওই মাসটাতে ওই সময়টা এসে উনি খুব বিষণ্ণ হয়ে যাচ্ছে, সেরকম যদি হয়। আবার তার মধ্যে যদি ফোবিয়া কাজ করে, যে যে কোনো নর্মাল পেটে ব্যথা হলে বা ঠান্ডা সর্দি কাশি জ্বর হলে বা অন্য কারোর মৃত্যু দেখলে, ডেথ নিয়ে কোনো আলাপ হলে সেখানে যদি তার মধ্যে ফোবিয়া কাজ করে, তো এই ধরনের জিনিসগুলো থাকে প্রলং সময় ধরে যদি থাকে, তাহলে এটা কমপ্লিকেটেড গ্রিফের দিকে যাচ্ছে বলে আমরা চিন্তা করব। সো এই যে গ্রিফ নিয়ে কথা বলছি বা বেরিপমেন্ট নিয়ে কথা বলছি, এই গ্রিফ এবং বেরিপমেন্টের সময় আমরা যে সাপোর্ট বা কেয়ারটা দিয়ে থাকি সেটা হচ্ছে বেরিপমেন্ট কেয়ার, এবং এটা হচ্ছে আমাদের প্যালিয়েটিভ কেয়ার প্রোগ্রামের কিন্তু একটা ইম্পর্টেন্ট এবং কোর একটা কম্পোনেন্ট। সো এখানে কাজ করতে গেলে আমাদের একটা ইন্টারডিসিপ্লিনারি টিম কাজ করতে হয়, যেমন এখানে একই সাথে যেমন ডক্টর, নার্স, পিসি এরা কাজ করতে পারে, তার সাথে লাইক সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, সোশ্যাল ওয়ার্কার, চ্যাপলিন বা রিলিজিয়াস লিডার যারা আছেন তারাও এখানে কাজ করতে পারেন, কমিউনিটির সাধারণ মানুষ কাজ করতে পারেন। সো এটা একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে হয়। এবং এখানে অনগোয়িং রিঅ্যাসেসমেন্ট থাকে, মানে আপনি একটা মানুষকে যিনি বিরিটমেন্টের মধ্যে যাচ্ছে তাকে একবার অ্যাসেস করলে হবে না, তাকে হয়তো পিরিয়ডিক্যালি একটা নির্দিষ্ট সময় পর পর বারে বারে রিঅ্যাসেস করতে হয়। এবং তার জন্য অনগোয়িং সাপোর্ট স্টাফ অনেক সময় থাকা লাগে, স্পেশালি যারা একটু হয়তো প্রলং গ্রিফ হচ্ছে বা একটু কমপ্লিকেটেড দিকে যাচ্ছে, মানে সেক্ষেত্রে তাদের মধ্যে কমপ্লিকেটেড গ্রিফের রিস্ক কতটুকু আছে, আহ ওইদিকে যাচ্ছে কিনা সেটা অ্যাসেস করা লাগে। ইউজুয়ালি দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিরিমেড সার্ভিসগুলো সাধারণত একটা মানুষ মারা যাওয়ার পরে 12 মাস পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এবং একটা বেরিভমেন্ট প্রোগ্রাম ডেভেলপ করতে গেলে আমাদেরকে অবশ্যই যে ওই এলাকার যে কালচার যে আছে বা মানুষের স্পিরিচুয়াল নিড কি আছে, ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে, সোশ্যাল ডেভেলপমেন্ট, সেই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমাদেরকে ওই বেরিভমেন্ট সার্ভিসটা কিন্তু আমাদেরকে দিতে হবে। এখন একটা পেশেন্ট মারা গেলে পরে এই যখন ধরেন আপনার বিভিন্ন ধরেন একটা মানুষ হয়তো আপনার হসপিটালে এখন ভর্তি আছে, সেই মানুষটা হয়তো আহ মারা যাচ্ছে বা মারা গেল, এই মারা যাওয়ার সময় আহ মানে এই রুগীটা যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, আফটার ডেথে আমাদের কি কি রোল থাকতে পারে, কি কি কাজ আমরা করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে প্রিপারেশন অফ দ্য বডি, যেমন একটা যে মানুষ হয়তো তার নাকে নল ছিল, ইউরিনে ক্যাথেটার ছিল, আইভি ক্যানুলা, স্যালাইন লাগানো ছিল, হয়তো একটা ঘায়ের মধ্যে ব্যান্ডেজ ছিল। সো তাকে লাস্ট রেসপেক্ট হিসেবে আমরা যে জিনিসগুলো করে, যে ইকুইপমেন্ট গুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে রিমুভ করে দিই। যদি ব্যান্ডেজ থাকে সেটা চেঞ্জ করে একটা ফ্রেশ ব্যান্ডেজ লাগাই দেওয়া হয়, ব্লাড বা অন্য কোনো কিছু থাকলে সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়। এই জিনিসগুলো আমাদেরকে করা হয়। So, তারপর আমরা যেটা করতে পারি, ওই পেশেন্টের ফ্যামিলিকে আমরা ওই সময়টায় যে ইমিডিয়েট যে সাপোর্ট গুলো দরকার, যেমন আমাদের মুসলমানদের ক্ষেত্রে যেমন লাশ গোসল করানো, যে জানাজা কোথায় হবে, কবরটা কোথায় হবে, লাগলে দেশের বাড়িতে লাশ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া। So, এই সাপোর্ট গুলো আমরা তাদেরকে করতে পারি কিন্তু আমরা। এবং সাধারণত বেরিভমেন্ট যে শুরু হয়, যে এই মানুষটা মারা যাওয়ার পরে সাধারণত হয়তো ইউজুয়ালি 2 বা 3 উইকস পরে একটা বেরিভমেন্ট ভিজিট দিয়ে শুরু হতে পারে বা একটা ফোন কল দিয়ে শুরু হতে পারে। এবং যারা বেঁচে আছেন শোক সন্তপ্ত পরিবার, তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাই। এখন একটা গবেষণায় দেখা গেছে যে আসলে এই যখন এই শোক সন্তপ্ত পরিবারে মধ্যে দিয়ে যে যাচ্ছিল, যে মানে খুব রিসেন্টলি তারা তাদের পরিবারে কাউকে হারিয়েছেন, তারা আসলে কি চায় আমাদের কাছে। তারা চান যে আসলে এই ডেথ বা পিরিয়ডের যে পিরিয়ডটা আছে, তাদের যে মানুষটা আছে তাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, তার যে উইশ গুলা বা ইচ্ছেগুলো আছে তাদেরকে যাতে সম্মান জানানো হয়, তাদের ওই লাস্ট ইচ্ছেগুলো পূরণ করার জন্য চেষ্টা চালানো হয়। এবং আমরা যে ডিসিশন মেকিং, যে একটা মানুষের যে সেবা, মেডিকেল কেয়ার বা অ্যাজ এ হোল যে হলিস্টিক কেয়ার, এই হলিস্টিক কেয়ারে পার্টিসিপেট যাতে তারাও এই ফ্যামিলি মেম্বারও যাতে ইনক্লুডেড হতে পারে। তারা চায় আমরা যাতে তাদেরকে অনেস্টলি তাদের সাথে ওপেন কমিউনিকেশন করি। তারা চায় তাদের যে কথাগুলো আছে, মনের কষ্ট বা দুঃখের কথা বা চাওয়া আশা আছে, সেগুলো যাতে আমরা মন দিয়ে শুনি। তারা চায় যে তাদেরকে যাতে আমরা মনে রাখি, যে রুগীটা আমাদেরকে হারিয়ে চলে গেছেন তাকেও যাতে মনে রাখি। একই সাথে যে ফ্যামিলি মেম্বারদের সাথে আমরা এতদিন ইন্টারেক্ট করেছি, সেবা দিয়েছি, তাদেরকে যাতে আমরা ভুলে না যাই। এবং একটা ইম্পর্টেন্ট যে জিনিস, যে তারা এটা চায় যে আসলে ওই হারানো মানুষটা মানে জন্য যা যা করা পসিবল সেগুলো যাতে করা হয়েছে বা আমরা আহ, করছি কিনা সেটা এনশিওর করাটা। এই জিনিসগুলো এই একটা গবেষণা উঠে আসছে যে বিরিফ ফ্যামিলি মেম্বার্স এর ইন্টারভিউর মধ্যে থেকে। সো যখন আমরা একটা ফ্যামিলিকে বিরিফ ফ্যামিলিকে আমরা সাপোর্ট দিতে চাবো, প্রথমে কাজ হচ্ছে তাদের গ্রিফ অ্যাসেসমেন্টটা করা।
এটা আমরা কিভাবে করতে পারি? প্রথমে হচ্ছে একটা জেনারেল হেলথ চেক আপ হইতে পারে, লাইক তার ব্লাড সুগারটা কেমন আছে, তার ব্লাড প্রেশার কেমন আছে, ঘুম ঠিক মতন হচ্ছে কিনা, এবং তার যে ক্যাপাসিটিটা আছে, তার ডেইলি অ্যাক্টিভিটিস আছে, সেগুলো উনি মেনটেন করতে পারছেন কিনা, লাইক বাসার কাজকর্ম, তার ডেইলি যে গোসল, খাওয়া দাওয়া, নামাজ, এগুলো হচ্ছে কিনা, তার প্রফেশনাল যে এরিয়া, উনি চাকরি বাকরিতে উনি কাজ করতে পারছেন কিনা, তার ফ্যামিলিতে ওনার রোলটা উনি ঠিক মতন, লাইক একটা মা তার বাচ্চাদের ঠিক মতন যত্ন নিতে পারছেন কিনা, সো সেই জিনিসগুলো করতে পারছেন কিনা সেটা আমাদের হিস্ট্রি নিতে হবে। নিজের যে সেলফ প্রেজেন্টেশন আছে সেটাতে কোনো মেজর চেঞ্জ আসছে কিনা, লাইক আপনি যদি সেলফ কেয়ারটা না করেন তাহলে দেখা গেল আপনি মেয়েদের ক্ষেত্রে বলছি স্পেশালি, ধরো দেখা গেল তো চুলের কোনো ঠিক নাই, চুল আলু থালু হয়ে আছে, কাপড় চোপড় ঠিক নাই, শাড়ি হয়তো একটু উম, মানে ঠিকভাবে নাই, ড্রেস আপ ঠিকভাবে নাই, এরকম হইতে পারে। ছেলে মানুষ হয়তো হঠাৎ করে হয়তো খালি গায়ে হয়তো লুঙ্গি হয়তো কখনো খুলে গেছে, ওনার সেদিকে কোনো খবর নাই, সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে মেজর কোনো চেঞ্জ আসছে কিনা। দেন আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গ্রিফ এবং ক্লিনিক্যাল ডিপ্রেশন দুইটার মধ্যে ডিফারেন্স করা, যেটা আমি একটু পরে আসতেছি। তো এক্ষেত্রে টিমকে স্কিলফুলি, খুব কেয়ারফুলি গ্রিফ রিয়াকশন গুলা অবজার্ভ করতে হবে, অ্যাসেস করতে হবে, বেসিক সাপোর্ট কেয়ারটা দিতে হবে, এবং যদি লাগে যেটা বিদেশে আছে, আসলে বেরিয়ামেন্ট এক্সপার্ট আছে, তাহলে সেক্ষেত্রে রেফার করে দিতে হবে। এবং আসলে এখানে যে আন্ডারলাইং যে কস্টটা আছে, যে কি কারণে এই জিনিসটা হচ্ছে, অন্য কোনো যদি আন্ডারলাইং কস্ট থাকে সেটাও আমাদের কিন্তু রেকগনাইজ করতে হবে। সো এদের ক্ষেত্রে অ্যাসেস করার সময় যেটা আমি বলছিলাম যে আহ, ওনারা ডিপ্রেশনের দিকে যাচ্ছেন কিনা, ক্লিনিক্যালি ডিপ্রেস কিনা সেটা, গ্রিফটা কি প্রলং বা কমপ্লিকেটেড গ্রিফ হচ্ছে কিনা, এক্সট্রিম কোনো গ্রিফ রিয়াকশন প্রকাশ পাচ্ছে কিনা, তার মধ্যে কোনো সেলফ ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার বা থট অ্যারাইজ করছে কিনা, অ্যালকোহল, ড্রাগস, স্মোকিং এগুলো ইউজ বেড়ে যাচ্ছে কিনা, আহ যে মানুষটাকে উনি হারিয়েছেন তার সাথে খুব বেশি অকুপাইড কিনা, তার ফলে যেটা হচ্ছে পরিবারের যে অন্য সদস্যরা আছে, যে লাইক তার ছেলে মেয়ে হতে পারে, বাবা মারা গেলে মা হতে পারে, তারা তার থেকে বঞ্চিত হচ্ছে কিনা, তার লাইক অ্যাকম্পানি, তার কেয়ার, এগুলা থেকে বঞ্চিত হচ্ছে কিনা। এবং এই মানুষটা যে গ্রিফের মধ্যে দিয়ে যাচ্ছে, এই সময়টা তাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার সমাজে, সোসাইটিতে, আমার ফ্যামিলিতে কিরকম সাপোর্ট আছে, কি অ্যাভেলেবল সোশ্যাল সাপোর্ট আছে, সেটা আমাদেরকে কিন্তু অ্যাসেস করতে হবে। যেটা বলছিলাম যে গ্রিফ এবং ডিপ্রেশনের মধ্যে অনেক সময় কনফিউশন হইতে পারে, কিরকম? সো যেমন ধরেন গ্রিফের মধ্যে যেটা লসটা হচ্ছে সেটা আমরা হচ্ছে কারেন্ট লস হচ্ছে, মানে অ্যাকচুয়াল লস হচ্ছে, যেটা রেকগনাইজ করা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হয়তো বাবাকে হারিয়েছে বা মাকে হারিয়েছে, বা ভাইকে হারিয়েছে, সেরকম হতে পারে। কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশনের ক্ষেত্রে লসটা অনেক সময় এটা সিম্বলিক হইতে পারে, যে রিয়েল লস হয় না, কিন্তু হয়তো হতে পারে যে উনি সিম্বলিক লস, যেমন হইতে পারে যে আমার যদি বাবা হারিয়ে যায়, বা আমার যদি বাবা না থাকতো তাহলে কি হতো, এরকম টাইপের জিনিসটা হইতে পারে। রিয়াকশন গুলো গ্রিফের ক্ষেত্রে ইন্টেন্স হয়, তারপর হচ্ছে দেন ভেরিয়েবল হইতে পারে, কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে পার্সিস্টেন্টলি ইন্টেন্স রিয়াকশন গুলো থাকতে পারে। মুডটা গ্রিফের ক্ষেত্রে ল্যাবাইল, মানে কখনো হচ্ছে আহ, মানে হইতে পারে যে পজিটিভ রিয়াকশন হয়, কখনো হয়তো বা নেগেটিভ রিয়াকশন হচ্ছে, কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশনের ক্ষেত্রে একটা পার্সিস্টেন্ট ক্রনিক লো মুড থাকে। বিহেভিয়ারটা গ্রিফে ভ্যারিয়েবল, ক্লিনিক্যালের ক্ষেত্রে ইউজুয়াল হচ্ছে লো মুড থাকে, যার কারণে দেখা যায় যে ডিফিকাল্ট উইথ এনজয়মেন্ট, সেই জিনিসটা হচ্ছে। অ্যাঙ্গারটা অনেকটা আনকমপ্লিটেড ডিফেক্টটা হচ্ছে, বলা হচ্ছে যে এক্সপ্রেসড অফেন এক্সপ্রেশন পায়, বা অনেক সময় খুব সাডেনলিও এক্সপ্রেস পেতে পারে, কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশনের ক্ষেত্রে এটা হয় সেলফ ডিরেক্টেড, হয়তো নিজের উপরেই অ্যাঙ্গারটা ইয়ে পাচ্ছে। স্যাডনেসের মধ্যে যেটা, স্যাডনেসটা পিরিয়ডিক স্যাডনেস হয়। আচ্ছা, তারপর যেটা হচ্ছে ডিপ্রেশনের ক্ষেত্রে সাধারণত এটা ভ্যারিয়েবলটা খুব কমই পাওয়া যায়। আচ্ছা, ওকে। তারপর যেটা বলা হচ্ছে গ্রিফের ক্ষেত্রে যে কগনিশনটা আছে সেটা প্রিকোপাইড উইথ লস এন্ড কনফিউশন, কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে এটা আরো অনেক কিছুর সাথে প্রিকোপাইড থাকতে পারে, লাইক নিজের সাথে, আমি নিজে কোনো, আমি কিছু পারি না, আমার কোনো ভ্যালু নাই, আমার কোনো যোগ্যতা নাই, এই ধরনের জিনিসগুলো, সেলফ ব্লেম, এগুলোর সাথে প্রিকোপাইড থাকতে পারে। সানির মাইক্রোফোনটা মনে হয় ওপেন হয়ে আছে, সানির নয়েজ আসতেছে, সানি আনমিউট করে নেন মাইক্রোফোনটা। জি স্যার। ঠিক আছে। হিস্ট্রির মধ্যে যদি এরপরে বলি যে আনকমপ্লিটেড আনকমপ্লিকেটেড ক্ষেত্রে, আই মিন ব্রিফের ক্ষেত্রে প্রিভিয়াস কোনো হিস্ট্রি অফ ডিসঅর্ডার নাও থাকতে পারে, বাট সাধারণত ডিপ্রেশনের ক্ষেত্রে প্রিভিয়াস কোনো না কোনো হিস্ট্রি থাকতে পারে, মানে কোনখান থেকে কি থেকে তার ডিপ্রেশনটা তৈরি হইলো।
স্লিপের ক্ষেত্রে দেখা যায় যে গ্রিফের ক্ষেত্রে সাধারণত পিরিয়ডিক ডিফিকাল্টিস হয়, যে আহ, ঘুমাইতে সমস্যা হয় তার, মানে মানে ঘুম আসতে দেরি হয়, বা মাঝে মধ্যে ঘুম থেকে জেগে যাচ্ছেন এরকম। আর ডিপ্রেশনের ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় যে রেগুলার আর্লি মর্নিং ওয়াকিং, হয়তো সারাদিন ধরে ঘুমাচ্ছেন উনি, হয়তো সন্ধ্যা থেকে ঘুমাচ্ছেন, হয়তো খুব ভোরে বা সকালের দিকে ঘুম ভেঙে যাচ্ছে, এরকম হয়। ইমেজারি গ্রিফের ক্ষেত্রে ভিভিড ড্রিমস, যেটা হচ্ছে যে অনেক সময় যে মানে কি বলবো, যে ইমেজারি মানে হচ্ছে যে উনি নিজেকে কিরকম দুঃস্বপ্ন দেখতে পারেন, বা যে মানুষটাকে হারিয়ে ফেলেছেন সেই ধরনের চিন্তাগুলা বা ওই ওই রিলেটেড গুলা তার মধ্যে কাজ করে, বা ফ্যান্টাসি কাজ করে। আর ক্লিনিক্যাল ডিপ্রেশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেলফ পিউনিটিভ ইমেজারি, যে উনি হয়তো মানে এটার উপর অনেকটা দেখা যায় যে উনি নিজস্ব যে ডিপ্রেশন রিলেটেড যে ইয়েগুলো আছে সেগুলো নিয়ে ইমেজারি চিন্তা করছেন। লাইক একটা থট প্রসেস যেটা আছে, যে যেখান থেকে তার ডিপ্রেশনটা তৈরি হয়েছে, হয়তো বা উনি তার পড়াশোনায় সাফল্য পান নাই, বা কাজে বা ব্যবসায় সাফল্য পান নাই, সেই রিলেটেড জিনিসগুলো তার মধ্যে কাজ করতে পারে। গ্রিফের ক্ষেত্রে ইউজুয়ালি যে একটা ওয়ার্ম পেলে, অ্যাসুরেন্স পেলে, সাপোর্ট পেলে, সেক্ষেত্রে রেসপন্স ভালো করে। কিন্তু ডিপ্রেশনটা যেহেতু একটা ক্রনিক ডিসঅর্ডার, অনেকদিন আগে থেকে চলে আসতেছে, সেক্ষেত্রে হয়তো রেসপন্সটা কম হয়। তো এভাবে আমরা গ্রিফ এবং ডিপ্রেশন এই দুটার মধ্যে আমরা ইয়ে করতে পারি, আলাদা করতে পারি, কারণ এদের মধ্যে দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু ওভারল্যাপিং আছে। আবার অনেক সময় দেখা যায় যে গ্রিফ থেকেও কিন্তু ডিপ্রেশন ডেভেলপ করতে পারে। গেল। তারপরে বলি যে ইনিশিয়াল যখন আমরা অ্যাসেসমেন্ট করতে যাব, প্রথমে কথা বলতে গেলে আমরা কিভাবে আমাদের ইয়েগুলো কনভারসেশন গুলো শুরু করতে পারি। যেমন আমরা বলতে পারি যে হোয়াট কমফোর্টস ইউ, আসলে কি করলে আপনার একটু আরাম লাগে বা ভালো লাগে বলে মনে হয়। যে হোয়াট কনসার্নস ইউ মোস্ট টুডে, যে আজকে আপনাকে কোন জিনিসটা বেশি ভাবাচ্ছে বা চিন্তায় ফেলছে। হোয়াট এলস ইজ গোয়িং অন ইন ইউর লাইফ এট দিস টাইম, যে এই মুহূর্তে আপনার জীবনে আপনি আর কিসে কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন। লাইক হইতে পারে যে উনি হয়তো ওই যে যেগুলো আমি বলেছিলাম যে পাওনাদারদের ঝামেলা, রিলেটিভরা হয়তো ঠিক মতো সাপোর্ট দিচ্ছে না, খোঁচাখুচি করছে, ফ্যামিলির মধ্যে হয়তো জমি সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে এগুলো নিয়ে অশান্তি হচ্ছে, এগুলো হইতে পারে। টেল মি অ্যাবাউট ইউর লাইফ সিন্স দ্য ডেথ, যে আপনি আপনার বাবাকে হারিয়েছেন 1 মাস হলো, সে হারানোর পর থেকে আপনার মধ্যে দিয়ে, জীবনের মধ্যে দিয়ে আর কি কি যাচ্ছে, ঘটনা যাচ্ছে, আপনি একটু আমাকে সংক্ষেপে বলেন। সো এইভাবে বিভিন্ন ভাবে কিন্তু আমরা কনভারসেশন গুলো শুরু করতে পারি, বা ইনিশিয়ালি অ্যাসেসমেন্টটা শুরু করতে পারি। ম্যানেজমেন্টের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে অ্যাকনোলেজ দ্য লস, যে আসলে যে উনি যে হারিয়েছেন, একজনকে প্রিয়জনকে হারিয়েছেন, সেই জিনিসটাকে অ্যাকনোলেজ করা। এনকারেজ পার্টিসিপেটরি অ্যাক্টিভিটিস, লাইক আপনি নিজে পাশে থেকে পার্টিসিপেশনের মাধ্যমে আপনি মানে ধরেন একটা কিছু করা, লাইক ধরেন সেটা হইতে পারে গান শোনা, হইতে পারে কথা বলা বা স্মৃতিচারণ করা, সেখানে আপনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন তার সাথে, এবং তাকেও পার্টিসিপেট করতে বলেন। তার মধ্যে যদি ফিজিক্যাল এবং সাথে সাথে যদি সাইকোলজিক্যাল কিছু ইস্যুস থাকে, লাইক অ্যাংজাইটি, ডিপ্রেশন, ঘুম না হয়, ইনসোমনিয়া যদি থাকে, তাহলে সেগুলোকে আপনি ট্রিট করতে পারেন। এবং আপনার কাছে যদি সোর্স থাকে যে কোনখানে গেলে তার জন্য এটা ভালো হবে, লাইক বিভিন্ন রিসোর্স আছে, সেগুলোতে আপনি রেফার করতে পারেন। যেমন কি হইতে পারে, বিভিন্ন সাপোর্ট সিস্টেম হইতে পারে, অনলাইন সাপোর্ট গ্রুপ হইতে পারে, বিবলিওথেরাপি, এটা হচ্ছে একটা বইয়ের মাধ্যমে বই পড়ে এক ধরনের থেরাপি দেওয়া হয়, সেটা হচ্ছে বিবলিওথেরাপি, এটা হতে পারে। গ্রুপ সাপোর্ট, যেরকম যারা বিরিড ফ্যামিলি মেম্বার্স আছে তাদের নিয়ে গ্রুপ থাকতে পারে, যেটা বিদেশে থাকে, সেই গ্রুপে আপনি তাকে জয়েন করাই দিলেন। আপনি ওয়ান টু ওয়ান কাউন্সিলিং এর ব্যবস্থা করতে পারেন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের মাধ্যমে। কমিউনিটিতে সাপোর্টের এরকম সুযোগ থাকতে পারে, যে আশেপাশে যে মানুষরা আছে, রিলেটিভসরা আছে, প্রতিবেশী আছে, তারা সাপোর্ট দিতে পারে। অনেক সময় রিচুয়ালস এর ব্যবস্থা করা, যেমন হয়তো ধরেন দোয়া দুরুদের আয়োজন করা, বা আহ, দোয়া মাহফিলের আয়োজন করা, হয়তো ইয়েতে খাওয়ানো, এতিমখানায় খাওয়ানো, এই ধরনের বিভিন্ন রিচুয়াল গুলোতে কিন্তু আপনি তাকে হেল্প করতে পারেন। সো ফলো আপ, যে আহ, আহ, যখন আমরা ফলো আপ করি, যেমন ধরেন আজকে আমি একটা ভিজিট দিয়েছি, হয়তো 3 সপ্তাহ বা 1 মাস পরে আমরা যখন যাব, তখন আপনি কি করতে পারেন, হয়তো তাকে একটা লেখা লিখতে পারেন, যে কন্ডোলেন্স নোট। বিদেশে এরকম বিভিন্ন লেটার তারা লেখে, সো সেরকম একটা চিঠি হয়তো আপনি হয়তো তার বাসায় নিয়ে গিয়ে এরকম একটা চিঠি হয়তো তাকে পোস্ট করতে পারেন, বা টেক্সট করতে পারেন। সেই ক্ষেত্রে তার যে হারানোর যে ইয়েটা, সেই জিনিসটাকে অ্যাকনোলেজ করেন। যিনি মারা গিয়েছেন তাকে নাম ধরে সম্বোধন করেন, আমরা যাতে তার নামটা যাতে ভুলে না যাই, আপনি সিম্প্যাথি প্রকাশ করেন। যে ডিসিজটা, যিনি মারা গিয়েছেন, তার কোনো স্পেশাল কোয়ালিটি থাকলে সেই জিনিসগুলো আপনি উল্লেখ করতে পারেন, লাইক অ্যাজ এ পার্ট অফ, আপনি যে তাকে মনে করছেন, তার কথা মনে রেখেছেন, তার কিছু ভালো গুণ ছিল, সেই জিনিসগুলো।
ওই মানুষটার সাথে কোনো একটা স্মৃতি নিয়ে রিকল করে সেটা কোনো একটা মেমোরি শেয়ার করতে পারেন। যদি মনে করেন যে আপনি গত ভিজিটে গিয়ে বুঝছেন যে এই বিরিফ মানুষটা কোনো ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে তাকে কোনো স্পেসিফিক হেল্প, যেমন বলছিলাম যে এরকম একটা বিরিফমেন্ট সাপোর্ট গ্রুপের সাথে, অনলাইন কাউন্সিলিং এর সাথে, জিনিসগুলোর সাথে, এই জিনিসগুলোর আপনি সোর্সের কথা বললেন, সো স্পেসিফিক হেল্প উল্লেখ করতে পারেন। সো এভাবে আপনি একটা কন্ডোলেন্স নোট বা বিরিফমেন্টের পরে একটা লেটার পাঠাতে পারেন তার বাসায়, অথবা আপনি ডাইরেক্ট তার বাসায় গিয়ে বিরিফমেন্ট ভিজিটের মাধ্যমে তার সাথে কথা বলো বা সময় দেওয়া, এই জিনিসটা করতে পারেন। সো শেষ করার আগে যে একটা কেস স্টাডি দিয়ে শেষ করি, যে যেমন ধরলাম যে মীরা 54 বছরের একজন মহিলা, যিনি তার হাজবেন্ড আবিদ, 68 বছর বয়স হাজবেন্ড, তার কেয়ার গিভার ছিলেন। সো তারা অনেকদিন ধরে একসাথে বাস করছেন, ওনারা দুজনে ছিলেন, সাথে আর কেউ নাই। সো আবেদ 2 বছর আগে মোটর নিউরন ডিজিজ ডায়াগনোসিস হয়েছে, এবং হওয়ার পরে খুব দ্রুত এটা প্রোগ্রেস করছে। প্রোগ্রেস করতে করতে তাকে একটা সময় হাসপাতালে ভর্তি করা লেগেছে, এবং 4 সপ্তাহ উনি আইসিইউতে ছিলেন। আইসিইউতে থাকার পর উনি বাসায় ফেরত আসছেন, এবং বাসায় ফেরত আসছেন ভেন্টিলেটর সহ ফেরত আসছেন। এবং এই যে প্রায় মাসখানেক ধরে আপনার হাসপাতালে থাকতে থাকতে বা এইসব ধাক্কা সামলাতে সামলাতে মীরা এক্সস্টেড। কারণ মীরা কিন্তু ইয়ে নাই, মানে কি বলবো, যে আর সাপোর্ট কেউ তা নেই, সে একমাত্র কেয়ার গিভার তার হাজবেন্ডের জন্য। মীরা নিজেও একটা বয়স্ক মানুষ। সো এতদিন সাপোর্ট, আই মিন কেয়ার নিতে নিতে উনি নিজেও অসুস্থ হয়ে যাচ্ছেন, তিনি ঘুমাতে পারেন না, খাইতে পারেন না। কারণ উনি জানেন যে তার হাজবেন্ড খুব দ্রুত প্রোগ্রেস করে যাচ্ছে, এবং ভেন্টিলেটর সহ বাসায় নিয়ে আসতে হচ্ছে। উনি জানেন যে তার হাজবেন্ড হয়তো আর হয়তো 2-1 দিন বা 2-1 সপ্তাহের মধ্যে তাকে ছেড়ে চলে যাবেন, এবং তাদের আসলে কমিউনিটিতে আশেপাশে সেরকম সাপোর্ট নাই বা ফ্যামিলি সাপোর্টও সেরকম নাই। সো হোয়াট উই ডু, মানে আমরা আসলে মীরার জন্য কি করতে পারি? এনি আইডিয়া? আপনাদের থট শেয়ার করেন। ডাক্তার সানিয়া আছেন? হ্যাঁ, আছি ভাইয়া। আপু একটু যদি স্যারের সাথে রেসপন্স করেন। আহ স্যার, আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে মীরার পাশে আমাকে সিম্প্যাথি এবং কম্প্যাশন দুইটাই দিয়ে, মানে তাকে সাপোর্ট দিতে হবে, তাকে এরকম করে তার পাশে দাঁড়িয়ে তার সাথে তার কষ্টগুলো শেয়ারিং এর মাধ্যমে এমন কিছু অ্যাক্টিভিটিস বা এমন কিছু করতে হবে যেন সেগুলো, মানে এই যে ডিপ্রেশনে সে চলে গেছে একটু সোশ্যালি, মানে তার যে কাজকর্মগুলা, দৈনন্দিন জীবনে কাজগুলা যে একটু এলোমেলো হয়ে গেছে, এগুলাকে আহ ব্যাকআপ করে মানে যায়। এবং এবং সেই সাথে তার যে আরো ফ্যামিলি মেম্বার আছে, আহ মানে তারা তো হাজবেন্ড ওয়াইফ দুইজন, যদি এমন হয় তাদের আরো বাচ্চা কাচ্চা, যেহেতু তারা এইজি, যদি আরো ফ্যামিলি মেম্বার্স অ্যাড করা যায়, তাদের সন্তান, তাহলে মনে হয় আরো বেশি ভালো হবে। তাদের কেউ নাই, ফ্যামিলি সাপোর্ট আর কমিউনিটি সাপোর্ট তো সেরকম নাই বলা হয়েছে। সালভি আছেন? সালভি, সালভি। স্যার আছি। আচ্ছা সালভি, বলেন, ধরেন এই যে আপনাদের ধরেন এই রুগীটা ধরলাম যে যেহেতু এমএনডি রুগী, আপনাদের আইওএম প্যালিয়েটিভ কেয়ার টিমের রেজিস্টার্ড একটা রুগী, তো এখন একটা আপনার তো একটা টিম আছে, টিমে আরো মানুষজন আছে। তো জি সবাই স্যার। মিলে কি সবাই মিলে কি কোনোভাবে এই মীরাকে হেল্প করা যায়? কি করতে পারে? স্যার ওনাকে স্যার কেয়ার গিভার তো স্যার ওনার আছে। কোথায় কেয়ার গিভার আছে? মীরা নিজেই তো কেয়ার গিভার আবিদের। সরি, জি স্যার। আমরা স্যার আরো আমাদের এখানে তো এক্সট্রা প্যালিয়েটিভ কেয়ার কেয়ার গিভার অ্যাড অ্যাসিস্ট্যান্ট করা আছে যেতে স্যার, পারে। প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে স্যার সাপোর্ট দেওয়া যেতে পারে আর কি। স্যার প্যালিটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্টের দিনে প্রতিদিন যদি আমরা পারা সম্ভব হয় তাহলে 2-1 ঘন্টা করে গিয়ে স্যার ওই সময় ওনার কাজগুলাকে যদি হেল্প করে ওনাকে যদি একটু স্যার রিল্যাক্স দেওয়া যায় ওই টাইমটুকু। রাইট, এটাকে কি বলে? রেসপাইট কেয়ার। রেসপাইট কেয়ার, এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে আমাদের টিম হচ্ছে এরকম একটু ফ্রিকোয়েন্টলি হোম কেয়ার দিয়ে তাকে এই জিনিসটা দিয়ে সাপোর্টটা দিয়ে আহ, আমরা তাকে রেসপাইট কেয়ার আরেকটা দিতে স্যার পারি। বিষয় আমার মনে হচ্ছে, উনি তো অনেকদিন যাবত আইসিইউ তে আছে, এবং এখানে হ্যাঁ, বলা হচ্ছে পেশেন্ট কিন্তু এখনো আইসিইউ থেকে আসেনি, মানে এই কেস সিনারি অনুযায়ী।
সো সে যদি অ্যাডজাস্ট এখানে আরো কাউকে এঙ্গেজ করে দিয়ে মীরাকে আর এদিকে বাসায় নিয়ে আসে, মানে ওকে ওর মতো করে একটু সময় দেওয়া হোক, ওইদিকে একজনকে সাপোর্ট দেওয়া যায়, যেটা পেলেডিককে তো আমাদের দিবে একবার বা দুইবার যাবে, বাট আরো কাছের মানুষ তার সন্তান সন্ততিকে যদি এঙ্গেজ করা যায় তাহলেও তো মনে হয় ভালো হবে। প্রথম কথা হচ্ছে রুগীটা বাসায় আসছে, রুগীটা 4 সপ্তাহ আইসিইউতে থাকার পর বাসাতে আসছে, কিন্তু বাসাতে ভেন্টিলেটর নিয়ে আসছে, মানে বাসার ভিতরে এখন আইসিইউ সেট আপ। ঠিক আছে, উনি কিন্তু ভেন্টিলেটরে আছেন না। এটা বলে এক। 2 নাম্বার, ওনার তো আসলে ফ্যামিলি সাপোর্ট সেরকম নাই। বলছে হ্যাঁ আমরা ট্রাই করে দেখতে পারি যে হয়তো যিনি হয়তো এখানে কক্সবাজারে নাই, কিন্তু কক্সবাজারের বাইরে থেকে কেউ এসে তাকে হেল্প করবে কিনা, এরকম ইয়ে করা যেতে পারে। অথবা একটা মানুষ রাখা যায় কিনা সেটাও হেল্প করা যেতে পারে। সেটা গেল, সেটা হইতে পারে। আচ্ছা, এখন এখানে মীরাকে সাপোর্ট দেওয়ার জন্য সবচেয়ে বড় সাপোর্টটা কি হইতে পারে? আই মিন, মীরা খুব ডিপ্রেসড, ফ্রাস্ট্রেটেড, এক্সস্টেড, এতদিন তার কথাগুলো শোনা, তার স্টোরিটা শোনা। তার স্টোরিটা শোনা, কথা শোনা, রাইট। সো এখন একটা সাপোর্টের ক্ষেত্রে তার জন্য সবচেয়ে বড় সাপোর্টটা এটা হতে পারে যে তার পাশে বসে তার কথাগুলো শোনা। এই শোনাটা কি ধরনের শোনা হইতে হবে? এমপ্যাথি, কম্প্যাশন। অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ অ্যাক্টিভ লিসেনিং। লিসনিং। রাইট, অ্যাক্টিভ লিসেনিং, ইফেক্টিভ লিসেনিং উইথ এমপ্যাথি এন্ড কম্প্যাশন, ভেরি গুড। এই তো সুন্দর বলছেন। সো এই জিনিসগুলো আমরা তাহলে মীরার জন্য করতে পারি। রাইট, এক্স্যাক্টলি। এবং তার সাথে আমরা যেটা করতে পারি, সাইয়ুম আছেন নাকি? সাইয়ুম, সাইয়ুম, সাইয়ুম নাই। মুমতাজ। জি স্যার। আচ্ছা, এই কমিউনিটিতে মানে ধরেন আপনার যে আরো যে ক্যাম্পের আশেপাশে এলাকা, বা ক্যাম্পও যদি বাদ দিয়ে আমরা যদি কক্সবাজার জেনারেল পিপলের মধ্যে ধরি, উখিয়ার নর্মাল মানুষ যদি ধরি, কমিউনিটিতে কি কোনো কিছু করা যেতে পারে? স্যার কমিউনিটিতে হচ্ছে আম, যারা কমিউনিটি লিডার আছে ওদেরকে ইনভলভ করা, যদি আশেপাশের বাসার আশেপাশে যে নেবার আছে ওরা যদি এসে কিছু হেল্প করে দিতে পারে, যখন হচ্ছে হ্যাঁ। ফর এক্সাম্পল যখন পিসিএ চাইতে পারে না বাসায়, ধরেন রাতে হঠাৎ করে কোনো প্রবলেম হলো, তো ওদেরকে হুম, অ্যাওয়্যার করা বা ইনভলভ করা যে পেশেন্টের বা এই মানুষটার এই হেল্প গুলো লাগবে, ওদেরকে ইনভলভ করা বেসিক্যালি ওর কেয়ারে। এক্স্যাক্টলি তাই। মুশফিক আছেন? মুশফিক ধরেন জি স্যার। আহ ইয়েরা আছেন কয়েকজন, ধরেন আপনি খোঁজ পাইলেন যে আপনার এই এলাকায় উখিয়াতে একটা ভলান্টিয়ার ইউথ ক্লাব আছে, হ্যাঁ, যে যুব মানে ইয়ুথ ক্লাব, যে যারা হয়তো সন্ধানী করে বা রোটারি ক্লাব বা এরকম কিছু আছে। তো এই এই ইয়াং পিপলের ভলান্টিয়ারদের গ্রুপটাকে, তাকে কি কোনোভাবে, তাদেরকে কি আপনি কোনোভাবে কাজে লাগাতে পারেন, যে তাদেরকে মোটিভেট করে কিভাবে হেল্প করতে পারে তারা এটাকে? তার পেশেন্টটা যেহেতু বাসায় আছে, তার যদি কোনো ধরনের হেল্প দরকার হয়, যেমন মেডিসিন সাপোর্ট বা আদার যে কোনো ইনভেস্টিগেশন বা যে কোনো ধরনের সাপোর্ট দরকার, তাহলে আমরা ওদেরকে এঙ্গেজ করতে পারি। আচ্ছা, আর আরেকটু আরেকটু ভাগ ভাগ করে যদি বলেন, আর কয়েকটা এক্সাম্পল দিতে পারেন? মেডিসিনের যদি কোনো সাপোর্ট দরকার হয়, ঠিক আছে, ওষুধ বা লাগলে ওষুধ দিল, এটা ছাড়া আর? ওষুধ, যদি ডেইলি ওদেরকে বাজার তো স্যার, ট্রেনিং করা, ডেইলি ট্রেনিং দেওয়া যায়। ডেইলি, ডেইলি বাজার, ভেরি গুড। ট্রেনিং কি বলতে চাচ্ছেন? তো ওদেরকে ট্রেনিং যদি দেওয়া যায়, বেসিক হুম, কেয়ার কিভাবে নিতে হয় একটা পেশেন্টের, যার হচ্ছে এখন বেড রিডেন। হুম। ঠিক আছে, ট্রেনিং দিয়ে তো এটা হইতে পারে, বাট অ্যাটলিস্ট ধরেন ভলান্টিয়াররা যদি এরকম ভাগ করে নেয় যে যে দিনে 2টা ঘন্টা গিয়ে তারা ওই বাসায় মীরার সাথে সময় কাটাবে, তার গল্প শোনা, কথা শোনা, এটা হইতে পারে। তার বাজারটা করে দেওয়া, লাইক হ্যাঁ মীরাকে হয়তো এখন আবিদকে খাওয়াতে হবে বা গোসল করাতে হবে, সেই জিনিসগুলোতে হেল্প করা হইতে পারে। আহ এইরকম বিভিন্ন ভাবে কিন্তু ভাগ করে করে নিয়ে কিন্তু এই জিনিসটা করা যেতে পারে। ঠিক আছে, তো আমরা এরকম কমিউনিটি পিপলকে, ভলান্টিয়ারদেরকে কিন্তু আমরা এইভাবে কাজে লাগাতে পারি। ঠিক আছে, ওকে। সামনের দিকে যদি আগাই, তো এরপরে যদি একটু কথা বলি, আমরা কথা বলি একটু চিলড্রেনদের গ্রিপ নিয়ে, বাচ্চাদের ক্ষেত্রে কেন বলাটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে বাচ্চাদেরকে আমরা অনেক সময় কিন্তু এই গ্রিপের মধ্যে থেকে কিন্তু অ্যাভয়েড করে যাই, কিন্তু এটা আসলে উচিত না। কারণ বাচ্চাদের মধ্যে, সব ধরনের বাচ্চা যে কোনো বয়সে কিন্তু এই কিছুটা হারানোর জিনিসটা, হারানোর ব্যথাটা, লসটা, পেইনটা, এটা কিন্তু আহ, অনুভব করতে পারে, এবং বয়স ভেদে তাদের মধ্যে স্যাডনেস কাজ করে, তাদের মধ্যে। তালা এখানে রেখে যান, বাকি রেখে সবাই চলে গেছে। আচ্ছা, আমার এখানে রাখা ঝুলে রেখে যান, ঠিক আছে। হ্যাঁ।
যেটা বলছিলাম যে আহ, বিভিন্ন বয়সের ক্ষেত্রে এটা কাজ করতে পারে। ওকে, যেমন 10 বছর নিচে বাচ্চা যারা আছে তারা হয়তো তাদের মধ্যে কি কাজ করতে পারে, যে তার ছোট ভাইটা মারা গেছে, সো তার সবসময় মনে হতে পারে যে ছোট ভাইটার মধ্যে মতন যদি আমি বুঝি অসুস্থ হয়ে যাব, আমি হয়তো বিছানায় পড়ে যাবো এবং একসময় মরে যাব। আবার যদি কোনো বাবা বা মার মধ্যে যদি ধরলাম যে বাবা মারা গেছে, তাহলে তার মধ্যে মনে হতে পারে যে তার মাও বুঝি তাকে একদিন ছেড়ে চলে যাবে, মরে যাবে, এরকম হতে পারে। আবার যারা একটু বড় বাচ্চা, 10 বছরের বাচ্চা, তারা তো একটু ভালো বোঝার কথা, তারা বুঝে ভালো, কিন্তু সমস্যা হচ্ছে তারা আবার আহ, এই ডেথ নিয়ে কথা বলতে পারে না, তাদের মধ্যে একটা জড়তা আড়ষ্টতা কাজ করে, শাইনেস কাজ করে, ইনডিসিশনের মতন বা কনফিউশনের মতন একটা সবসময় একটা একটা ডাবল মাইন্ডের মতন একটা জিনিস তাদের মধ্যে কাজ করতে পারে। সো আমরা এই বাচ্চাদের ক্ষেত্রে কমফোর্ট দেওয়ার জন্য বা কেয়ার দেওয়ার জন্য কি করতে পারি? প্রথম কথা হচ্ছে যে জিনিসটা ঘটতেছে, যে একটা হয়তো ধরলাম যে তার সিবলিংটা মারা যাচ্ছে অথবা হসপিটালে ভর্তি হয়েছে, বা ওই সিবলিংটার হয়তো এখন কবর দেওয়া হবে, সেই প্রসেসগুলো থেকে আমরা যাতে বাচ্চাটাকে অ্যাভয়েড না করে বরং তাকে ওখানে ইনক্লুড করাটা আমরা চেষ্টা করি। অনেক সময় এই বাচ্চারা, চিলড্রেন গুলো আমাদেরকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করে, সো আমরা যাতে তাদের ক্ষেত্রে এই অ্যান্সার গুলো দিই এবং তাদের ক্ষেত্রে অনেস্ট অ্যান্সার দিই, সেটা খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে আহ যে এই বাচ্চাগুলো যখন তাদের যে ফিলিংস গুলো প্রকাশ করে, আমরা যাতে সেগুলো মন দিয়ে শুনি এবং গুরুত্ব দিই। কি বলতে চাচ্ছি, মন দিয়ে শুনি, এবং দরকার হলে তাদের মধ্যে যে চাপা যে কষ্ট বা যে ফিলিংস গুলো আছে সেগুলো আমরা যাতে এক্সপ্রেস করার জন্য তাদেরকে এনকারেজ করি। সেটা কথা বলার মাধ্যমে হতে পারে, ছবি আঁকার মাধ্যমে হতে পারে, কবিতার মাধ্যমে হতে পারে, পাপেট শো, মিউজিক, বিভিন্ন হবে যেভাবে বাচ্চাটা স্বাচ্ছন্দ্য বোধ করে, আর্টের মাধ্যমে সবগুলো আমরা এনকারেজ করব সেটা। আর একটা যেটা হচ্ছে, যখন একটা বাড়িতে কেউ মারা যায়, মারা যাওয়ার পরে তখন তাদের মধ্যে দেখা যায় যে আহ, যে বাচ্চার যে রুটিনটা আছে সেই রুটিনটাকে কি করা হয়, যে হ্যাম্পার করা হয়। যেমন হয়তো তার স্কুল যাওয়া বন্ধ করে দেওয়া হয়, প্রাইভেট টিউশনিতে যাওয়া, বিকালবেলায় মাঠে খেলতে যাওয়া, এই জিনিসগুলো বন্ধ করে। বাট আমাদের উচিত হবে যে এই বাচ্চার রুটিনটাকে যাতে অ্যাজ মাচ এজ পসিবল এটা যাতে রাখা হয়, যে সিমিলার রাখা হয়, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এখন রুগীর কথা বললাম, রুগীর ফ্যামিলির কথা বললাম, বাচ্চার কথা বললাম, কিন্তু আমরাও কিন্তু অনেক সময় কিন্তু এই শোকের মধ্যে দিয়ে যাই, লাইক বিরিভমেন্ট পিরিয়ড বা গ্রিফের মধ্যে দিয়ে যাই, গেলে তখন ওই সময়টা আমরা কিভাবে আমাদের নিজেদের হেল্প নিতে, আমাদেরকে নিজেদের টেক কেয়ার করবো, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। সো হাউ ক্যান উই টেক কেয়ার অফ আওয়ারসেলস হোয়াইল গ্রিভিং? ফার্স্ট অফ অল, যে আমরা ধরেন আমরা ডাক্তার নার্স হইলো, আমরা যে এত মৃত্যু দেখলেও আমরাও যখন আমাদের কাছের কোনো মানুষকে হারাই বা স্বজন হারাই, তখন আমাদেরও কিন্তু এই পিরিমেন্ট প্রসেস বা গ্রিফের মধ্যে দিয়ে যেতে হয়। সো এটা যে আমাদেরও যে গ্রিফ প্রকাশ করার রাইট আছে এবং আমরা যে দরকার আছে সেটা, এই জিনিসটা আপনাকে ফার্স্টে অ্যাকসেপ্ট করতে হবে। সো আপনি কান্নাকাটি করলে সেটাতে লজ্জার কিছু নাই, আপনি আপনার মনের কষ্টের কথা, দুঃখের কথা প্রকাশ করলে সেখানে শাইনেসের কিছু নেই, এটা আপনার রাইট। ফার্স্ট অফ অল, আপনার নিজের ভিতরে যে ইনার যে ফিলিংসটা যাচ্ছে, সেই কেমন লাগছে সেই জিনিসটা আপনি শেয়ার করতে পারেন, যদি এটা আপনাকে শেয়ার করলে যদি আপনাকে কমফোর্ট দেয়। সো যার কাছে আপনি শেয়ার করে এটা আহ, স্বচ্ছন্দ বোধ করবেন, হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার, হতে পারে আপনার কলিগ, হতে পারে আপনার কোনো ফ্রেন্ড, হতে পারে। এক, এটা গেল। 2 নম্বর হচ্ছে এই সময়টায় নিজের ফিজিক্যাল ইয়েটার ক্ষেত্রে, অ্যাসপেক্ট গুলোর ক্ষেত্রে কেয়ার রাখাটা ইম্পর্টেন্ট, যেমন ঠিক মতন খাওয়া দাওয়া করা, এক্সারসাইজ, বা ঠিক মতন ঘুমানো, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যাদের হেলথ ইস্যুস আছে, লাইক যারা হয়তো প্রেশার ওষুধ খান বা অ্যাজমার ওষুধ খান, সেগুলো যাতে ঠিক মতন কন্টিনিউ করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সো প্রতিটা দিন নিজের জন্য কিছু একটা ভালো কিছু করার চেষ্টা করেন, লাইক হইতে পারে যে আপনি আহ, যেটা করলে আপনাকে আনন্দ দিতে পারে, হইতে পারে ডেইলি কোনো ছবি আঁকা, হইতে পারে গান শোনা, হইতে পারে আপনি ডেইলি কোনো আপনি আহ, রাস্তার দুস্থ মানুষজনকে, ফকিরকে হয়তো ডেইলি 100 টাকা করে দান করছেন। যেটা আপনার ভালো লাগে, যেটা করে আপনি আনন্দ পান, সেরকম করার চেষ্টা করেন। নিজেকে আলাদা করবেন না, লাইক বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার যদি অভ্যাস থাকে, আহ, হয়তো আপনি ডেইলি হয়তো বা সপ্তাহে হয়তো 7 দিনের মধ্যে 2 দিন 3 দিনে হয়তো স্কুল মাঠে গিয়ে আড্ডা দিতেন, সেই জিনিসটা বন্ধ করেন না, যে আপনার ফ্রেন্ডদের থেকে আলাদা হয়েন না, বরং তাদের সাথে দরকার হলে তা আপনার যে হারিয়েছেন, আপনার লস, গ্রিফ, এগুলো নিয়ে কথা বলেন। এবং যখন কথা বলবেন, যে মানুষটাকে হারিয়েছেন, হইতে পারেন আপনার ছোট ভাইটাকে, হইতে পারে মাকে, বা বা আপনার স্ত্রী বা স্বামীকে হইতে পারে। তো আপনি তাদেরকে আহ, নাম ধরে বা বা যেভাবে ডাকতেন, বা বাবা বা মা, সেভাবে সম্বোধন করেন, কারণ অনেক সময় আমরা মনে করি যে মরা মানুষকে হয়তো ডাকা যাবে না বা তাদের নাম বলা যাবে না। সো যে জিনিসটা আপনি এনজয় করেন, যেটা বলছিলাম যে কবিতা লেখা, গান, ইয়ে করা, হাঁটতে যাওয়া, ঘুরতে যাওয়া,
সেই জিনিসগুলো আপনি এনজয় করার চেষ্টা করেন এবং জাস্ট আপনার লিভিং যে স্টাইল বা অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে আপনি রেগুলার রাখার চেষ্টা করেন। নামাজের ক্ষেত্রে যেটা বলা হয়, নামাজ বা সেটা হয়তো অন্যান্য ধর্মের ক্ষেত্রে যে প্রেয়ার আছে সেটাকে বলা হয় যে যেটা ইউজুয়াল, যেটা নর্মাল সেটাকে আপনি মেনটেন করার চেষ্টা করেন। তো এখান থেকে আপনার হঠাৎ করে খুব ওভার এনথুসিস্টিক হওয়ার দরকার নেই, আবার সেটা বাদ দিয়ে একেবারে অ্যাভয়েড করার সেটারও কোনো কিছু এরকম মানে এক্সট্রিম কোনো কিছু আমাদের করা উচিত হবে না। সো যেটা বলা হচ্ছে যে কমপ্লিশন অফ দ্য গ্রিফ প্রসেস, ইজ ইট পসিবল? সো প্রথম কথা হচ্ছে গ্রিফ কখনো নেভার কমপ্লিটলি ফিনিশ, কখনো পুরোপুরি শেষ হয়ে যায় না। সো যখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে পেইন কমতে থাকে তখন আমাদের মধ্যে হিলিং হয়, এবং একটা সময় আমাদের যে লেটিং গো, মানে একটা প্রিয়জনের যে স্মৃতি, সেই আহ, যে আমার যে অ্যাকিউট যে রিয়াকশন গুলো হচ্ছে সেগুলোকে আমরা ছেড়ে দিই, মানে লেট ইট গো, মানে এই জিনিসটাকে চলে যেতে দিই, দিয়ে আমরা আস্তে আস্তে হয়তো নতুন করে অ্যাডাপ্ট করে নেওয়ার চেষ্টা করি। বাট কিন্তু এই গ্রিফটা যদিও কয়েক মাস পরে আস্তে আস্তে ইন্টেন্স যে ফিলিং গুলো আছে এগুলো ইজি হয়ে যেতে আহ, থাকে, একটা সময় হয়তো আমরা ভুলে যাই, নতুন করে জীবনের সাথে খাপ খাইয়ে নেই, কিন্তু কোনো না কোনো সময় গিয়ে কিন্তু এই গ্রিফটা আবার ফেরত আসতে পারে। লাইক স্পেশালি কখন হয়, যখন কোনো ট্রিগারিং ফ্যাক্টর আছে, যেমন কোনো স্মৃতি মনে পড়ে গেলে, কোনো জায়গায় ঘুরতে গিয়ে পুরোনো কথা মনে পড়লে, কোনো গান শুনতে গিয়ে, কোনো ছবি দেখতে গিয়ে, কোনো কবিতা থেকে যদি পুরোনো কোনো স্মৃতি ফেরত আসে, সেটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, তখন হয়তো আবার সেই গ্রিফটা আবার পুরোপুরিভাবে ফিরেও আসতে পারে। সো গ্রিফ কখনো পুরোপুরি চলে যায় না। সো লাস্টলি যে কথাটা বলা হচ্ছে যে আহ, যখন আমরা এন্ড অফ লাইফে যখন আমাদের প্রিয়জনকে হারাই, ওই সময়টায় তাদেরকে কিন্তু গুড বাই বলাটা খুবই কষ্টের। সো সেইং গুড বাই টু ক্লোজ ওয়ান ইজ অলওয়েজ দ্য হার্ডেস্ট। তো এক্ষেত্রে আমরা কিছু সিম্পল টার্মস বা যেগুলো বলতে পারে যে আই লাভ ইউ, থ্যাংক ইউ ফর বিং উইথ মি ফর দ্য হোল লাইফ বা ফর 25 ইয়ার্স, সরি আই হ্যাভ টু লেট ইউ গো, বা গুড বাই, উইল মিট এগেন ইন দ্য আফটার লাইফ। তো এই ধরনের সিম্পল কথাগুলো বলে কিন্তু আমরা আমাদের প্রিয়জনদেরকে বিদায় দিতে পারি এবং লাস্ট মোমেন্টটাকে হয়তো আমরা স্মরণীয় করে রাখতে পারি। সো ফাইনাল থটস শেষ করার আগে, যে মানুষটাকে আমরা হারিয়েছি, মানে হয়তো যিনি আমাদেরকে ছেড়ে চলেছেন, তাদেরকে আমরা সবসময় স্মরণ করব। কারণ আমরা অনেক সময় যেটা করি যে তার সব স্মৃতি মুছে ফেলতে চাই, মানে ঘর থেকে হয়তো তার জামা কাপড় থেকে শুরু করে ইউজ জিনিসপত্র যা আছে সবকিছু কিন্তু আহ সরিয়ে ফেলতে চাই, কিন্তু আসলে এটা করার দরকার নাই। কারণ যে মানুষটাকে আমরা হারিয়েছি উনি আমাদের কিন্তু জীবনের অংশ ছিলেন, উনি আমাদের একটা ইম্পর্টেন্ট অংশ ছিলেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে ফাইনাল স্টেজ অফ লাইফ, আই মিন যখন ওই মানুষটার সাথে আমরা শেষ সময়টা কাটাই, ওই শেষ সময়টায় যদি আমরা তার পাশে থাকি, তাকে আই মিন সাপোর্ট দিই, কমফোর্ট দিই, লাভিং কেয়ার দিই, তাহলে কিন্তু আহ এটা আমাদের জন্য সারা জীবনে একটা স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। মানে আমি মনের মধ্যে কোনো গিল্ট ফিলিং বা ব্লেম বা এই জিনিসগুলো কাজ করবে না। সো লাস্ট, অ্যাজ এ প্যালিয়েটিভ কেয়ার প্রফেশনাল, আমাদের কিন্তু একটা রুগী মারা যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কেয়ার শেষ হয়ে যায় না, কারণ আমাদের আরেকটা ক্লায়েন্ট হচ্ছে কিন্তু পেশেন্টের ফ্যামিলি। তো সেই বেরিফমেন্ট ফ্যামিলি মেম্বারদের প্রতি কিন্তু আমাদের একটা দায়িত্ব থাকে, কারণ ওই সময়টায় তারা যে গ্রিফের মধ্যে দিয়ে যায় সেই সময়টা অ্যাসেস করা এবং তাকে সাপোর্ট দেওয়াটা ইম্পর্টেন্ট। এবং একই সাথে আমাদের নিজস্ব যে আমাদের একজন পার্সন হিসেবে আমরা যখন গ্রিফ পিরিয়ডের মধ্যে যাই, সেই জিনিসটা রেকগনাইজ করা এবং সে অনুযায়ী রেসপন্ড করাটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং আমরা যে বেরিমেন্ট কেয়ারটা দিই এটা একটা ইন্টারডিসিপ্লিনারি কেয়ার, অ্যান্ড উই মাস্ট রোল মডেল এক্সেলেন্ট কেয়ার। আই মিন এই বেরিমেন্ট পিরিয়ডটার সময় যে ধৈর্য ধরে উইথ কম্প্যাশন উইথ এমপ্যাথি যদি একটা মানুষের পাশে থেকে যদি আমরা এক্সেলেন্ট সাপোর্টটা দিতে পারি, তাহলে কিন্তু সেখানে কিন্তু প্যালিয়েটিভ কেয়ার সার্থকতা। লাস্টে উইলিয়াম শেক্সপিয়ারের উক্তিতে শেষ করি যে এভরিওয়ান ক্যান মাস্টার গ্রিফ বাট হি দ্যাট হ্যাজ ইট। আমি হয়তো এই গ্রিফের লেকচার আরো 50 বার নিয়েছি, গ্রিফ সম্বন্ধে হয়তো অনেক পড়াশোনা করেছি, কিন্তু তারপরও আমি গ্রিফের মাস্টার হতে পারবো না। গ্রিফের মাস্টার হচ্ছে সে যে আসলে ওই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে, এই দুঃখ কষ্ট বেদনা প্লাস এটার সাথে কোপিং চ্যালেঞ্জ এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। সো যে যা যে আসলে গ্রিফের মধ্যে দিয়ে যায় সে হচ্ছে ট্রু মাস্টার। সো থ্যাংক ইউ। এই ছিল আজকে আমাদের গ্রিফ নিয়ে আলাপ আলোচনা। এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে কিনা গ্রিফ অ্যান্ড বেরিমেন্ট নিয়ে? প্ল্যাটফর্ম ইজ ওপেন, সো আপনারা আপনাদের কোনো কোশ্চেন থাকলে স্যারকে করতে পারেন। স্যার আজকে ক্লাসটা করে তো মনে হচ্ছে আমরা ইমোশনাল হয়ে যাচ্ছি, মানে হয় না জীবনের এক এক সময় তো আমরা সবাই দেখা যাক কেউ না কেউ এগুলো ফেস করে করতেছি বা করে আসছি। ইয়া ক্লাসটা কারণ স্যার খুব আমি ভালো হয়েছে, থ্যাংক ইউ।
রাইট, যে এই গ্রিফ বা লস যেটা হারানো, এটা আসলে শুধুমাত্র রুগীর ক্ষেত্রেই আমরা চিন্তা করি, কিন্তু আমি যেটা চেষ্টা করেছি যে রুগীদের মধ্যে একটা গ্রুপ, স্পেশাল গ্রুপ হচ্ছে চিলড্রেন। সো চিলড্রেনটা রুগী হইতে পারে, সে চাইল্ডটা ফ্যামিলির মেম্বার হইতে পারে, বা হয়তো তার ছোট ভাইটা হারানো গেছে। সো এই গ্রিফ কিন্তু বিভিন্নভাবে কিন্তু আমরা দেখতে পাই আর কি। আবার আরেকটা জিনিস, এই গ্রিফ কিন্তু আমাদের নিজেদের মধ্যেও আসতে পারে, মানে আমি মাইসেলফ কিন্তু আমার বাবাকে, মাকে, ভাই বোন, স্বামী, স্ত্রী, যে কাউকে হারাইতে পারে যে কোনো সময়। কারণ একটা জিনিস আমরা জানি যে ডেথ ইজ ইনএভিটেবল। সেটা আগে হোক পরে হোক, সময় হয়তো অকালে হোক বা একটা নির্দিষ্ট পিরিয়ডের পরে হোক, কিন্তু এই মৃত্যু কিন্তু ফেস করতেই হবে। সো এটাকে অ্যাভয়েড করার সুযোগ নাই, বরং এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে যতটা আমরা অ্যাডাপ্ট করে নিতে পারবো ততই কিন্তু আমাদের জন্য বেটার হবে। প্রবলেম হচ্ছে এই রেসপন্সটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। কারো হয়তো সাপোর্ট নাও লাগতে পারে, কারো ক্ষেত্রে তো সাপোর্ট লাগতেও পারে, সেটা আমি না আপনি কেউ জানে না। বাট উই মাস্ট নো দ্যাট উই শুড বি প্রেজেন্ট দেয়ার ফর ওয়ান অ্যানাদার। ওকে। জি স্যার। ইয়া, আর কোনো কোশ্চেন, কারো কোনো প্রশ্ন? নাই। স্যার আমার কাছে একটা জি। চ্যালেঞ্জ মনে হয় যখনই কোনো ধরনের গ্রিভিং কাউকে সাপোর্ট দিতে গেলে দেখা হুম। যায় কোনো একটা কনভারসেশন ইনিশিয়েট করা, মানে কি যে বলবো সেটাই খুঁজে পাওয়া একটা টাফ বিষয় হয়ে যায়। মানে তার সাথে কি দিয়ে সে Ex- কথাটা শুরু করবো বা কিভাবে, মানে কোনটা বলে যে সে পজিটিভলি নিবে, কোনটা বলে যে সে আবার খারাপ ভাবে হুম নিতে হুম পারে, এইটা হুম ডিসাইড হুম। করে একটা কঠিন ব্যাপার হয়ে যায়। এমন কোনো কিছু কি আছে মানে, বা এমন কোনো কমন টার্মস বা কিছু যেগুলি দিয়ে আমরা অ্যাটলিস্ট কনভারসেশনটা ইনিশিয়েট করতে পারি, বা এইভাবে মানে জিনিসগুলো একটু ইজিলি করা যায় ওকে, প্রসেসটা? এক্স্যাক্টলি। এই চ্যালেঞ্জটা কেন হয় জানেন? কারণ আসলে আমরা ডেথ নিয়ে কথা বলতে চাই না। সো ডেথ is, we consider death as a taboo, আর শুধু এটা especially না, আমার কাছে আরো যেটা মনে হয় যারা এই এক্সপিরিয়েন্স কখনো করে নাই তাদের জন্য জিনিসটা আরো টাফ হয়। যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে সে হয়তো আরো কিছু বলতে পারে, কিন্তু যে কখনো এক্সপিরিয়েন্সটা হয় নাই, যেমন ধরেন কারো ক্লোজ রিলেটিভ বা কেউ যদি মারা যায়, যার মারা যায় নাই বা কাছের কেউ, সে কখনো ওই মানে ফিলিংসটা তার থাকবে না, সেক্ষেত্রে তার ক্ষেত্রে দেখা যাবে ইনিশিয়েট করাটা আরো কঠিন হয়ে যায়। স্বাভাবিক। স্বাভাবিক। সো কনভারসেশন ইনিশিয়েট করাটা আমি কয়েকটা এখানে 3-4টা এক্সাম্পল দিয়েছিলাম। যেমন আর কিছু না, আপনি গিয়ে জিজ্ঞেস করতে পারেন কেমন আছেন, বা হয়তো অনেক কিছু আপনি বলতে না পারলে হয়তো তার হাতটা ধরে একটু বসলেন বা কাঁধটা ধরে জড়ায় ধরে একটু বসলেন। হয়তো আপনার স্যার কথা অনেক বলার দরকার সময়, নাই। জি স্যার, স্যার অনেক সময় তো আমরা নিজেরাও অনেক আহ, মানে কি বলে ওরা অনেক হার্ট হয়ে যায়। আর যেমন হঠাৎ করে যখন দেখি খুব কাছের মানুষ একটা রিপোর্ট ভালো আসে নাই, বা রিপোর্টটা পেয়ে SMS করলো যে দেখেন তো রিপোর্টটা, যখন দেখি স্টেজ 3 লেখা বা একটা কার্সিনোমা, তখন তো স্যার আমরা নিজেই মানে আমার তখন মনে হয় যে আমার নিজেরই মনে হয় নিজেই একটা সাইকোলজি মানে মেন্টাল প্রচন্ড স্ট্রেস কাজ করে, যে এটা কিভাবে হলো, কিভাবে হলো। মানে ওকে বলবো কি নিজেকে আগে ম্যানেজ করে যে নিজেকে আগে স্থির করবো, সেটাও তো স্যার বুঝতে পারি না। মানে আমরা এজ এ ডক্টরের হয়ে বলতেছি, এটা কাছের মানুষকে বলা পার্থর সাথে পার্থর সাথে আমি একমত। মানে বলবো কি নিজেকে প্রিপেয়ার করতে তো সময় লাগে, এটা স্যার কি করা যাবে? দুই জিনিস। প্রথম কথা, আমরা আজকে কথা বলছি মেনলি লস নিয়ে, গ্রিফ নিয়ে, বেরিয়েমেন্ট নিয়ে। পার্থের কথায় ফার্স্টে আসি। সো প্রথম কথা যে আপনাকেই সবকিছু বলতে হবে, নট রিয়েলি। কারণ একটা সময় আপনার হচ্ছে কম্প্যাশনেট প্রেজেন্সটা হচ্ছে বড় কথা। এই যে আমি বললাম, আপনি কিছু না বলে যদি ধরেন আধা ঘন্টা ধরেন হয়তো আপনি ওই লোকটা বা ওই মহিলাটার পাশে বসে আছেন, হাতটা ধরে বসে আছেন, ওই আধা ঘন্টা ধরে ওই লোকটা মানুষটা মাত্র শুধুমাত্র কাঁদতেছে। মাঝে মধ্যে আপনি হয়তো চোখটা মোছাই দিচ্ছেন, টিস্যু আগায় দিচ্ছেন, বা কাঁধে হাত রাখতেছেন, জড়াই ধরছেন, দ্যাটস এনাফ। আধা ঘন্টায় কিন্তু কেউ কোনো কথা বললেন না, দরকার নেই। বাট ওই মানুষটা কিন্তু যেই সাপোর্টটা দরকার ছিল সেটা কিন্তু আপনার কাছ থেকে পেয়ে গেল, কোনো কথা ছাড়াই। এটা হইতে পারে। নাম্বার 2, আপনি পাশে বসলে, হাতটা ধরে বসলে হয়তো সেই নিজে থেকে কথা বলা শুরু করলো, যে আক্ষেপ করা শুরু করা বা এগুলো শুরু করলো। বা আপনি শুরু করতে পারেন সিম্পল ওয়ার্ড দিয়ে, কেমন আছেন, খাওয়া দাওয়া করছেন নাকি, কেমন যাচ্ছে। কথা বলতে বলতে যদি ওই মানুষটা কথা চলে আসে যে আচ্ছা বলেন তো আপনার শেষ সময়টা কেমন ছিল, আপনি কি আপনার হাজবেন্ড সম্বন্ধে কোনো কথা বলতে চান, পুরনো কোনো সময়ের কথা বলতে চান, সুখের কথা বলতে চান, বা হয়তো ওই মহিলাটা হয়তো কোনো জিনিস ধরে বসে আছে, হয়তো হাজবেন্ডের একটা ধরলাম যে চশমাটা ধরে বসে আছে, বা হয়তো তার ওয়াকিং স্টিকটা নিয়ে ধরে বসে আছে, সেটা নিয়ে কথা শুরু করতে পারেন। So, যে কোনো কিছু নিয়ে কথা শুরু করা যেতে পারে। ইটস নট লাইক যে আপনাকে
একার স্ট্রাকচার্ড ওয়েতে একেবারে ডেফিনিট কোনো জিনিস নিয়ে কথা বলতে হবে, ইভেন কথা না বলেও কিন্তু সাপোর্ট দেওয়ার সময়, সেটা আমি এক্সাম্পল দিলাম, রাইট? এভাবে শুরু করা যেতে পারে। আর আসলে এটা আসলে চর্চা না থাকলে ইনিশিয়ালি তো একটু আপনার ঝামেলা মনে হবে, এটা হইতে পারে। আর এটা কন্টেক্সট বেসিসে কিন্তু এক এক সময় এক এক রকম হবে। দেখে 100টা বেরিভমেন্ট সাপোর্টের কনভারসেশন কিন্তু 100 রকম হইতে পারে। হ্যাঁ, সো হার্ড এন্ড ফাস্ট কোনো আমি আসলে রুলের কথা বলবো না। বাট যেটা চেষ্টা করতে হবে, আপনার কাজটা কিন্তু মেইনলি হচ্ছে ওখানে অ্যাক্টিভ লিসনিং এবং আপনার কম্প্রেশনাল প্রেজেন্স। এটা হচ্ছে কথা। আপনি কি ওখানে যে লেকচার দিয়ে আসবেন যে এটা করেন, এটা করা উচিত হবে না, এভাবে করেন, ভালো থাকেন, এভাবে খায়েন, নট নেসেসারি। আপনার এখানে কেউ অ্যাডভাইস কিন্তু শুনতে আসে নাই, কিন্তু কারো কিন্তু এখানে অ্যাডভাইস শোনার মতো কিন্তু, যদি না সে অ্যাডভাইস চায়, তো আকবারে কিন্তু এক্সট্রা কথা বলা বা অতিরিক্ত অ্যাডভাইস দিতে যাবেন না। এটা 2 নম্বর, সানিয়া যে কথাটা বলেছেন, দ্যাটস নট গ্রিফ। আমি বলবো যে এটা হইতে পারে যে আপনি কোনো শকিং নিউজ বা কোনো এক্সট্রিম নিউজে এটা আপনার শক রিয়েকশন, যে হার্ড কোনো লাইক অনেকটা যে আহ, কি বলবো, যে ট্রমা থেকে যে স্ট্রেস রিয়েকশনটা হয়, এটা অনেকটা সেটা। সো হ্যাঁ, কোনো একটা এরকম খারাপ নিউজ শুনলে এরকম একটা স্ট্রেসড হয়ে যাওয়া বা শকের মধ্যে দিয়ে যাওয়াটা স্বাভাবিক। সো সেই সময়টায় আপনি কি করবেন? জিনিসগুলো তো অনেকটা এরকমই, যে আপনি এই সময়টা কি করবেন যদি আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যান, আপনি খুব স্ট্রেসড হয়ে যান, আপনি আপনার কাছের মানুষের সাথে শেয়ার করেন। আই মিন, আহ, যাকে বললে আপনার ভালো লাগবে, আপনার ফ্যামিলির হেল্প নিতে পারেন, আপনার বন্ধু বান্ধবের হেল্প নিতে পারেন। খুব স্ট্রেস বা প্যানিক হয়ে গেলে আপনি মনকে ডাইভার্ট করার জন্য রিল্যাক্সেশন যে বিভিন্ন টেকনিক গুলো আছে সেগুলো করতে পারেন। ঠিক আছে, ধরেন আপনি আপনার হয়তো যে আপনার যে কাছের খুব বন্ধুটার ক্যান্সার ধরা পড়েছে, তাকে এটা কিভাবে বলবেন? তাহলে আপনি আপনার কলিগের হেল্প নিতে পারেন, যে জিনিসটা তাকে কিভাবে জিনিসটা জানানো যায়। হ্যাঁ, এভাবে বিভিন্ন আপনি পলিসি বা স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করতে পারেন। ওকে, আর কারো কোনো কোয়ারি? ঠিক আছে, যদি কারো কোনো কোয়ারি না থাকে তাহলে আমরা এখানে শেষ করবো আর কি আজকে। সানি? ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আর আপনাদের সবার জন্য হচ্ছে রেকর্ডিং এবং রিসোর্স গুলো আমরা টাইম টু টাইম আপডেট করব, আপনারা একটু দেখবেন। আর রিডিং ম্যাটেরিয়ালস ফোল্ডারে অলরেডি আছে। সো ক্লাসে জয়েন করার আগে রিকোয়েস্ট থাকবে যে ওই টপিকটা একটু গো থ্রু করে আসা। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো ওকে, মাচ। ঠিক আছে থ্যাংক ভাই, ইউ ভেরি থ্যাংক ইউ। মাচ। আবার সামনের সপ্তাহে দেখা হবে।